হ্যালো এভরিওয়ান, আই হোপ এইবার আমি প্রবলেমটা সলভ করতে পেরেছি। কাইন্ডলি একটু জানাবেন যে আপনারা দেখতে পারছেন কিনা। স্ট্রিম হাউস, পারফেক্ট, গ্রেট। আই হোপ পেজের ইটা চলে আসছে। সো লাইভের লিঙ্কটা একটু আমি দিয়ে দিচ্ছি। সরি গ্যাস, জাস্ট কাপল অফ মিনিটস, কারণ আসলে আমাদের আগের লিঙ্কটাতে একটু প্রবলেম হচ্ছিল। সো আমরা আসলে ওই লিঙ্কটা একটু চেঞ্জ করতেছি। সো থ্যাংকস লট। না, ফার্স্ট টাইম ফেসবুক লাইভ তো একটু প্রবলেম হতে পারে। গ্রেট। সো বর্ষণ একটু চেঞ্জ করে নিক, আমরা একটু হালকা ইসেটা চেঞ্জ করে দিই, আমাদের গ্রুপে একটু চেঞ্জ করে দিই, দেন আই হোপ উই ক্যান স্টার্ট। আর আপনারা কোনো প্রশ্ন থাকলে লাইভের কোশ্চেনে যে প্রশ্ন করতে পারেন। আর পুরো সেশনটা আমি নিব বাংলাতে, যদিও স্লাইড আমার ইংরেজিতে, আমরা সেশনটা নিব বাংলাতে কমপ্লিটলি। সো যদি বাংলা আর ইংরেজি মিক্স হয়ে যায় বাংলিশ টাইপের, তাহলে কাইন্ডলি একটু মানে দয়ার দৃষ্টিতে দেখবেন আশা করি। So let's get started in few minutes time. আমি জাস্ট আমার অ্যাজেল বাংলাদেশে পোস্টটা একটু চেঞ্জ করে দিই আমাদের ইসেটা। So hopefully then we can start. Okay, let's get started then. আর ওয়েট না করি, আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পারতেছেন। সো সো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা বলি সিস্টেম আর্কিটেকচার বা সিম্পলি সফটওয়্যার আর্কিটেকচার নিয়ে, এবং সফটওয়্যার ডিজাইনিং পার্ট, এবং সেইটার সাথে আমরা একটু আলোচনা করব ডিজাইন প্যাটার্ন। তো আমাদের টার্গেট হচ্ছে কিছু আইডিয়া দেওয়া। সব কিছু আসলে টপিকগুলো এক একটা এত বড় যে আসলে এটা এক একটা টপিক নিয়ে আসলে সারাদিনের সেশন করা যায় এমন অবস্থা। সো আমরা আসলে আহ, চেষ্টা করব যতটুক সম্ভব আপনাদের ইসে করার জন্য, মানে আহ, কি বলার নাম, যে আইডিয়া দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস, আমি শুরুতে একটু এক্সপেকটেশনটা সেট করে নিই, সেটা হচ্ছে যে আহ, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো শেয়ার করব, আমি সব সম্বন্ধে যে জানি সেটা আহ, বলবো না। কিছু আইডিয়া আছে, কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। সো এক্সপেকটেশনটা এমন রাখবেন না যে আমি সব কিছু জানি। সো আমি আসলে সব কিছু জানি না, এবং চেষ্টা করবো আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে চেষ্টা করবো আমরা প্রশ্নগুলো শেষের দিকে নিব। আর মূলত আমি আমার এই এক্সপেরিয়েন্স থেকে, যেসব প্রজেক্ট করেছি, আমার ভুল থেকে যেগুলো থেকে শিক্ষা নিয়েছি, পড়ালেখা যেগুলো করেছি সেগুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। সো
বেসিক্যালি সফটওয়্যার আর্কিটেকচারে যাওয়ার আগে আমি একটু আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই যারা আমাকে একটু চেনেন না অথবা জানেন না। সো আমার নাম মিজান। আমি একটা নভিস প্রোগ্রামার। সো আমি চেষ্টা করি প্রোগ্রামিং করতে। আমি শিখতেছি এখনও, লাস্ট 17 বছর ধরে শিখতেছি। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি 21 বছর ধরে শিখতেছি, বাট প্রফেশনালি কাজ করতেছি প্রায় 17 বছরের বেশি। আমি একটা আর্কিটেক্ট হতে চাই সফটওয়্যার। সো আমি সবসময় বলি আই এম এ ওয়ানাবি আর্কিটেক্ট। এখন আর্কিটেক্ট হতে পারিনি ঠিক মতো। আর হচ্ছে প্রবলেম সলভার। আমি প্রবলেম সলভ করতে পারি, আর কমিউনিটির সাথে একটু একটু যোগ সাযোগ আছে আমার। কিছু কমিউনিটির সাথে ডিরেক্টলি ইনভলভ। আর অ্যাজাইল নিয়ে কাজ করতেছি লাস্ট 8-10 বছর ধরে অ্যাক্টিভলি। এই হচ্ছে আর কি আমার পরিচয়। আর প্রফেশনালি কাজের দিক থেকে আহ, গত 17 বছরে যেসব কোম্পানির সাথে কাজ করেছি সেগুলোর ভিতরে হচ্ছে টাইগার ইউএসএ আমার ফার্স্ট জব। তারপর রেলিসোর্সদের সাথে কাজ করেছি অনেক। সামারিনে কাজ করেছি, সামারিন ব্লগ স্পেশালি। আই2ইতে, দেন আমার নিজের কোম্পানি ইনফরমেটিক্সে। বাইরের প্রচুর কোম্পানিতে কাজ করেছে। ডেন ইনভেশন অ্যাপস যেটা ছিল আমার ডেনমার্কের একটা কোম্পানি, ওখানে আর্কিটেক্ট হিসেবে কাজ করেছি। ট্রাস্ট পাইলটের ওদের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছি। এখন এরএফচেক্স এলএলসিতে আছি, এটা একটা ইউএস কোম্পানি। এখানে আমি ওদের চিফ আর্কিটেক্ট হিসেবে আছি। সো মূলত আমার কাজ হচ্ছে এগুলো নিয়ে মানে প্রবলেমের সলিউশন বের করা। এছাড়া টেলনর হেলথও কাজ করেছি। আমার ওয়ান অফ দ্য মেজর কন্ট্রিবিউশন টেলনর হেলথের ওদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এবং আই ফিল কোয়াইট গুড যে আসলে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য আমার ক্যারিয়ারে। সো লেটস সি যে আমরা যে এত কথা বললাম আর্কিটেকচার নিয়ে, আসলে আর্কিটেকচারটা কী জিনিস এটা একটু বুঝি। সহজ কথায় যদি বলতে চাই, যদি এখানে অনেক কিছু লেখা আছে, আপনাদের এই স্লাইডগুলো প্রেজেন্টেশনের শেষে আমি আপনাদের আমার পোস্টের সাথে এটা অ্যাটাচ করে দিব, এবং আমাদের একটা ইউআরএল থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইলটা। সো এটা হচ্ছে আপনাদের রেফারেন্স পারপোজে। আমি হয়তো এক্স্যাক্টলি প্রত্যেকটা ওয়ার্ড এখানে পড়বো না, পড়ার কোনো মানে হয় না। আমি জাস্ট কিছু জিনিস রূপক অর্থে ব্যবহার করব, কিছু এক্সাম্পল দিব, হয়তো ডিরেক্টলি রিলেটেড টু আমার সফটওয়্যার ফিল্ড না, বাট আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং আমি এভাবেই শিখাই, যারা আমার ক্লাস করেছেন আগে টেক মাস্টার্সে অথবা আমার অ্যাজাইল ক্লাস করেছেন, আমি প্রচুর এক্সাম্পল দিই যেগুলো আসলে রিলেট করতে পারবেন আপনারা। সো নর্মালি ধরেন আপনি একটা ভালো কিছু বানাবেন, সে আপনি বাংলাদেশের সবচেয়ে সুন্দর বানাবেন একটা, সে বিল্ডিং, 100 তলা বিল্ডিং বানাবেন। তো প্রথমে আপনার কাছে যেটা যেতে হবে সেটা হচ্ছে আপনার একজন আর্কিটেক্ট থাকবে যে অ্যাকচুয়ালি এইটা ডিজাইন করবে, মানে আর্কিটেকচারটা প্ল্যান করবে যে কীভাবে হবে না হবে, কত তলা বিল্ডিং হবে, আমাদের কী ধরনের দেখতে হবে, সব কিছু কিন্তু আর্কিটেক্ট করে। এবং যখন এই আর্কিটেক্ট এই কাজটা শেষ করে ফেলে তখন এটা চলে যায় আমার ডিটেল ডিজাইন ফেজে। সো সফটওয়্যারের ক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা কোনো একটা বড় সলিউশন তৈরি করতে চাই অথবা একটা ছোট সলিউশন তৈরি করতে চাই, আমরা নর্মালি আমার প্র্যাকটিস যেটা আমরা দেখেছি স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে, যে আমরা কুইকলি জাম্প করে ফেলি কাজের ভিতরে, যে আমরা এখনই এটা কি বলার নাম যে ফিক্স করতে হবে, যে এটার আসলে আহ, কি বলবো আমরা, যে আহ, আমরা পুরা জিনিসটা না বুঝেই আমরা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনে চলে যাই। এবং যেটা মেইন প্রবলেম আমরা দেখি সেটা হচ্ছে যে যখন আমরা এটা করছি আপনার প্রোডাকশনে দিচ্ছি, তখন আমরা অনেক প্রবলেম ফেস করি। আমার কি বলেন নাম, এটা ঠিক মতো স্কেল করতে পারছি না, মেনটেন করা যাচ্ছে না, ক্র্যাশ করছে। তারপর হচ্ছে পারফরমেন্স হয়তো এরকম না, এরকম অনেক কিছু আছে। এবং আমরা ওগুলোকে বলি যে আমাদের যারা ডেভেলপার তারা অ্যাকচুয়ালি কাজ করে ফাংশনাল রিকোয়ারমেন্টগুলো নিয়ে, যে আচ্ছা আমার ফিচার এটা হওয়া উচিত, আমি কি এটা করতে পারছি কি না, আমার এই পার্টিকুলার ফিচারটা দরকার, অথবা এই পার্টিকুলার পেজটা এভাবে দরকার, এই পার্টিকুলার সার্ভিসটা ইন্টিগ্রেশন করা দরকার, আমরা করে যাচ্ছি। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের আসলে পুরো জিনিসটার উপর আইডিয়াটা থাকে না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে শুনতে খারাপ লাগলেও এটা সত্যি, বাংলাদেশের বেশিরভাগ সফটওয়্যার কোম্পানিতে আমাদের সফটওয়্যার আর্কিটেক্ট বলে যে রোলটা থাকে এটা নাই। এবং রিজনটা হয় যে আমরা ধরেই নিই যে আমাদের যারা অ্যাকচুয়ালি ডেভেলপার তারাই কাজটা করতে পারবে। কিছু অংশে এটা খুবই সত্যি কথা, ডেভেলপার খুবই ভালো আর্কিটেক্ট হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয়তো এটা সত্যি না। তো নর্মালি যেটা হয় যে অ্যাজ এ আর্কিটেক্ট আমরা কী করি, আমরা যেটা করি যে আর্কিটেক্ট হিসেবে, বা আপনি যখন সিস্টেম আর্কিটেকচার নিয়ে কথা বলবেন, সেটা হচ্ছে আমার সিস্টেমের একটা ব্লু প্রিন্ট, একটা প্ল্যান, একটা বলতে পারেন একটা ড্রাফট, যা আসলে আমার সিস্টেমে কী হবে, কীভাবে কাজ করবে, আমার কীভাবে আমরা ডিফারেন্ট সার্ভিসে যদি আমরা ভাগ করি, অথবা ডিফারেন্ট মডিউলে ভাগ করি, অথবা ডিফারেন্ট ইউনিট যদি আমরা এভাবে চিন্তা করি, এইটা আমার এই যে
এলিমেন্ট যেগুলো আছে আমার সফটওয়্যারটা অথবা এই সলিউশনটা তৈরি করার জন্য তারা একজন আরেকজনের সাথে কীভাবে ইন্টারাক্ট করবে, একটা হাই লেভেল একটা ডিজাইন, ঠিক আছে? সো সফটওয়্যার আর্কিটেকচার যেটা একটা হাই লেভেল পার্ট, এটা আসলে এত ডিটেইলে না। লাইক আমি কোন ডেটাবেজ ইউজ করব, আমার কিভাবে যাবে, ঠিক আছে, আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, ঠিক আছে, টেকনোলজি কি হবে, আমরা পার্টিকুলারলি এই স্ট্যাক ইউজ করবো না এটা ইউজ করব, এগুলো আসলে আর্কিটেকচার থেকে একটু বেশি। সো আর্কিটেকচার হচ্ছে একটা কাইন্ড অফ লাইক এ ব্লু প্রিন্ট, এটা অ্যাকচুয়ালি ডিটেলড না। এবং আমরা সবসময় যেটা করি এই আর্কিটেকচার আর ওই সফটওয়্যার ডিজাইনের ভিতরে একটু গুলিয়ে ফেলি। এবং এটা আমরা শুধু না, এটা যারা অনেক এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট আছে তারাও এটা অনেক সময় ডিবেট করে। সো যা অনেক বড় বড় আর্কিটেক্টের মধ্যেও এই ডিবেটটা চলে যে কোনটা ডিজাইন কোনটা আর্কিটেকচার। সো নর্মালি আমরা যেটা বুঝি যে যখন একটা আর্কিটেকচারের কথা বলবো আমরা বুঝবো সিম্পলি এরকম একটা ডায়াগ্রাম, একটা হাই লেভেল একটা রিকোয়ারমেন্ট অথবা একটা প্ল্যান যে আমরা আসলে কী করতে চাচ্ছি। এখানে যেমন দেখেন আমাদের বলা আছে একটা ডেটাবেস থাকবে, আমার একটা মাইক্রো সার্ভিস থাকবে, আমার কিছু আপস্ট্রিম ক্লায়েন্ট আছে, আমাদের কিছু ডিপেন্ডেন্সিস আছে, মেসেজ ব্রোকার আছে, ডান। আমরা কিন্তু ডিটেলসে এখানে যাইনি যে আসলে কী ইউজ করবো আমরা মাইক্রো সার্ভিসের জন্য, আমার কি একটা মাইক্রো সার্ভিস না অনেকগুলো মাইক্রো সার্ভিস, আমার ডেটাবেস কী হবে, আমি এখানে রেডিস ইউজ করছি না মঙ্গোডিবি ইউজ করবো না পোস্টগ্রেস ইউজ করবো, এসব কিন্তু কোনো ডিটেলস নেই। এবং মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যারা আর্কিটেক্ট থাকে তারা আসলে যখন প্রবলেমটা শুনে যে আমরা কেন একটু সফটওয়্যারটা তৈরি করছি, ঠিক আছে, যে আমরা যে সফটওয়্যারটা তৈরি করছি এই অথবা যে সলিউশনটা তৈরি করছি এটার পারপাসটা কী, এটার উপর বেস করে আর্কিটেক্ট কিন্তু একটা জিনিস তৈরি করে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় এই আর্কিটেক্ট একজন হতে পারে, এই গ্রুপ অফ পিপল হতে পারে, টিম হিসেবে কাজ করতে পারে। এবং যেটা হয় যে যত ভালো বা এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট হলে যেটা হয় আমাদের সফটওয়্যার আর্কিটেকচারটা আরও বেটার হয়। সো অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আর্কিটেকচার হচ্ছে একটা ব্লু প্রিন্ট সিস্টেমে, আপনি একটা নতুন সিস্টেম দাঁড় করাচ্ছেন, সে ই কমার্স সাইট, একটা লার্নিং ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন অথবা একটা ব্যাঙ্কিং সফটওয়্যার, আপনার ফার্স্ট কাজই হবে একটা আর্কিটেকচার ডায়াগ্রাম তৈরি করা। এবং আর্কিটেকচার ডায়াগ্রামগুলো দেখতে খুবই সিম্পলিফাইড হয়। এবং ইউজুয়ালি আমরা এই ধরনের সিম্পল ইউনো যেটা হয় বক্সেস, কিছু শেপস, অ্যারো দিয়ে বোঝাই যে কী হচ্ছে না হচ্ছে, জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কী হচ্ছে। এবং এটার উপর বেস করে যেটা হয় আমরা পরে সিস্টেম ডিজাইন ফেজে যাই। সো দুটো একটু ডিফারেন্স আছে, আর সিস্টেম আর্কিটেকচার এবং সিস্টেম ডিজাইন, এবং আমরা দেখবো যে দুইটার ভিতরে আসলে মিলটা কোথায়। সো এটা যদি দেখি আমরা, সো এটা একটা স্যাম্পল উবারের একটা আর্কিটেকচার ডায়াগ্রাম। যদি আমি এটা খুব একটা কনভিন্স না আর্কিটেকচার ডায়াগ্রামটা নিয়ে, কারণ এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, এই ডিটেলসগুলো আসলে না দিলেও হতো, বাট ভালো কিছু আসলে এরকম পাচ্ছিলাম না, যার কারণে এক্সাম্পলটা দেয়া। সো এখানে আমাদের দেখা যাচ্ছে কিছু প্রডিউসার আছে, আমার কিছু কনজিউমার আছে, ঠিক আছে। এবং নর্মালি হচ্ছে যেটা হয় আর কি পাপসাপ এর একটা ভালো এক্সাম্পল যে কী হচ্ছে এখানে। তো নর্মালি যেটা হয় যে ওরা কী কী ইউজ করছে এখানে বলে দেওয়া আছে। ইভেন আমাদের আর্কিটেকচার ক্ষেত্রে আমরা এত ডিটেলসে প্রথমে যাই না। সো এটা আসলে ইন বিটুইন আমার ডিজাইন এবং আর্কিটেকচারের মাঝামাঝি একটা ডকুমেন্ট হয়ে গেছে এটা। বাট এরকম একটা হাই লেভেল একটা আমরা ইসে তৈরি করি, কি বলেন না, একটা ডিজাইন তৈরি করি অথবা একটা আর্কিটেকচারাল ডায়াগ্রাম তৈরি করি আমরা যেটা বলি। এবং এটা যেটা করে পুরো সিস্টেম আমার কী কী কম্পোনেন্ট আছে তাদের সাথে কীভাবে আমার রিলেশনটা হচ্ছে, কীভাবে কানেক্ট করছে একজন আরেকজনের সাথে, সেটাই কিন্তু আমরা একটা ড্রাফট আকারে তৈরি করি। এবং এটা ফাইনাল কিছু না, এটা চেঞ্জ হতেই পারে। তারপরে যেটা চলে আসে যখন আমার আর্কিটেকচার ডায়াগ্রামটা তৈরি হয়ে গেল, এরপরে আমরা যেটা করি এটাকে আর একটু ডিটেলসে আমরা ইসে দিই, কী বলো যে ডিটেলসে আমরা এটার চলে যাই এবং আমরা এটাকে বলি ইসে কী বলেন না যে ডিজাইন, সিস্টেম ডিজাইন ফেজে। সো মূলত সিস্টেম ডিজাইনের যাওয়ার আগে আমাদের যেটা জানতে হবে যে আমাদের আর্কিটেকচারটা ঠিক আছে কি না। এবং নর্মালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা আর্কিটেকচারের কথা বলতেছি আমরা সিস্টেমের স্ট্রাকচারটা এক্সপোজ করতে চাই, কিন্তু ইমপ্লিমেন্টেশন যে ডিটেলটা এটা আমরা হাইড করতে চাই। সো আপনি যখন একটা বড় প্রোডাক্টের লাইক সে উবারের অথবা সে লিফট, ফেসবুকের আর্কিটেকচার দেখতে যাবেন, তারা আপনাকে একটা হাই লেভেল ডায়াগ্রাম দিবে, আপনাকে কিন্তু ডিটেলসটা দিবে না। সো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং নর্মালি খেয়াল রাখতে হবে যে যখন আমরা আর্কিটেকচার ডায়াগ্রামটা প্রিপেয়ার করছি সেটা আমাদের ইসে আছে কি না, কি বলেন না,
যে যত সিনারিও আছে, যত ইউজ কেসেসগুলো আছে, এগুলো অ্যাড্রেস করছে কিনা। এবং সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে যত ধরনের আমার স্টেক হোল্ডার আছে তাদের যত রিকোয়ারমেন্ট আছে সবগুলো আমরা অ্যাড্রেস করছি কিনা বা প্রপারলি অ্যাটেনশন দিচ্ছি কিনা। এবং খেয়াল আরও জিনিসগুলো যেটা খেয়াল রাখতে হবে যে আমার ফাংশনাল এবং কোয়ালিটি রিকোয়ারমেন্টস। তো ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে যেগুলো আমাদের লাগবেই, আর কিছু কোয়ালিটি রিকোয়ারমেন্টস যেগুলো আছে, ফর এক্সাম্পল আমরা বলি এনএফআর বা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এগুলোর আমাদের দরকার আছে, লাইক স্কেলেবিলিটি, আমাদের মেনটেনেবিলিটি, ঠিক আছে, অ্যাভেলেবিলিটি, এগুলো অনেক কিছু ব্যাপার আছে যেটা ইউজুয়ালি আমরা ইগনোর করে যাই। এবং খুব প্রাইম এক্সাম্পল হচ্ছে যে আমাদের বাংলাদেশের যতগুলো সার্ভিস আমরা বড় বড় সার্ভিস তৈরি করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ধরেন একটা এসএসসি অথবা এইচএসসির রেজাল্ট সাইট, যেদিন রেজাল্ট দেয়, এরা যারা তৈরি করে বাংলাদেশের খুব পপুলার সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা বলবো খুব ভালো ইনস্টিটিউটে এই কাজগুলো হয়। কিন্তু দেখা যায় যখন আমরা এটা এক্সেস করতে যাই, কারণ রেজাল্ট যখন দেয় সবে আমরা একসাথে যাই, এবং আলটিমেটলি সাইট ক্র্যাশ করে। কারণ দেখা গেলো যে ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করেছি, বাট ওই যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট পার্টটা আছে, কোয়ালিটি রিকোয়ারমেন্ট পার্টটা আছে, সেইটা আমরা ইগনোর করে গেছি। এবং এইটা একটা ক্রুশিয়াল ফ্যাক্টর আমাদের আর্কিটেকচারের জন্য। সো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং নর্মালি আর্কিটেকচারের গোলটাই হচ্ছে যে আমরা কোয়ালিটি এবং ফাংশনালিটি যেটা আমার সিস্টেম অফার করবে এটা ইমপ্রুভ করতে চাই, সো দ্যাট আমরা জানি আমরা কী করছি এবং কীভাবে করছি। আর ডিজাইন ডিজাইন যদি আমি বলি, সেটা হচ্ছে আর্কিটেকচার থেকে একটু বেটার, এবং এটা হচ্ছে আরেকটু ডিটেল আকারে যায়, এবং নট অ্যাকচুয়ালি ডিটেল সিস্টেম ডিজাইন, এটা হচ্ছে আমার কীভাবে কাজ করবে। সো আর্কিটেকচার যেমন পুরো আমার পুরো প্ল্যাটফর্মটা অথবা পুরো সলিউশনটার একটা ব্লু প্রিন্ট, এই সফটওয়্যার ডিজাইনটা হচ্ছে একটু ইলাবোরেটেড ব্লু প্রিন্ট, এটা হচ্ছে আরও ডিটেলস থাকবে একটু, এবং এটা কাজ করবে আমার ডেভেলপমেন্ট প্রসেসের সাথে। তার মানে ডেভেলপাররা যখন এই জিনিসটা ফোকাস করবে, তারা ফার্স্টে আর্কিটেকচার ডায়াগ্রামটা দেখে আইডিয়াটা নেবে যে আসলে কী হতে যাচ্ছে, দেন তারা সিস্টেম ডিজাইন যে ইসেটা আছে, ডকুমেন্টটা আছে অথবা ডায়াগ্রামটা আমরা তৈরি করব, সেটা দেখে তারা বুঝবে যে আসলে আমার ইমপ্লিমেন্টেশন ডিটেলসগুলো কী কী আছে। এবং আমরা যদি দেখি যে আমরা কিছুক্ষণ আগে উবারের যে এক্সাম্পলটা দেখেছিলাম, সেম এক্সাম্পলটা এটা হচ্ছে তার অ্যাকচুয়াল অথবা ক্লোজ টু সিস্টেম ডিজাইন। এবং এখানে দেখেন, এখানে আমাদের অনেক কিছু ডিটেলস আকারে বলা আছে। আমাদের ফায়ারওয়াল আছে, ঠিক আছে, ওয়েব অ্যাক্সেসেবল ফায়ারওয়াল, দেন হচ্ছে আমাদের লোড ব্যালেন্সার আছে, আমাদের এখানে আরও অনেক কিছু আছে, অনেক টার্মস হয়তো আপনারা আগে শুনেন নাই, বাট নো প্রবলেম, সব কিছু বুঝতে হবে সেটা না। এখানে দেখেন আমাদের পুরো জিনিসটাই তারা ইসের আকারে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার আন্ডারে তারা এটা কাজটা করে থাকে। সো এবং তাদের প্রত্যেকটা জিনিস তারা ইভেন্টের থ্রুতেই অ্যাকচুয়ালি হ্যান্ডেল করে। এবং তাদের এখানে এপিআই আছে, আমাদের এখানে ইভেন্ট স্ট্রিমের জন্য তারা কাফকা ইউজ করছে, এবং অনেকগুলো টেকনোলজির কিন্তু তারা এখানে ইউজ করছে, এবং তারা জানে এখানে কী কী তারা ব্যবহার করবে। ফর এক্সাম্পল হ্যাডুপ আছে, আমার বিগ ডেটার জন্য হাইভ আছে, আমার এইচডিএফএস আছে, পিগ আছে, এরকম অনেক কিছু মিলেই কিন্তু তারা এই পুরা আর্কিটেকচারটা তৈরি করা। এবং এটা হচ্ছে আমার সিস্টেমের একটা ডিজাইন। এখন প্রশ্ন আসতে পারে যে এটাই কি ফাইনাল? নাও হতে পারে। ধরেন আমি এখন যদি এখানে যাই যে কাফকা রেস্ট এপিআইয়ের ভিতরে আমার কী থাকবে, এটা একটা আলাদা ডিজাইন হতে পারে। এবং আমরা ডিটেল ডিজাইনে যাওয়ার আগে এটা হচ্ছে আমার কাইন্ড অফ লাইক এ গাইডলাইন, যে আমরা আসলে কী করতে চাচ্ছি। এবং আমরা অলওয়েজ খেয়াল রাখতে হবে যে সফটওয়্যার ডিজাইন আমার ডিটেল ডিজাইনের আগে আসবে, এবং কোডিং শুরু করার আগে এইটা করতে হবে। এখন প্রশ্ন আসতে দুটো তো একই লাগতেছে দেখতে, এবং দুইটা অ্যাকচুয়ালি তো মনে হচ্ছে যে অলমোস্ট সেম, রাইট? সো নর্মালি যেটা আমরা বলি, স্পেশালি গ্র্যাডি বুচ, এর নাম শুনছেন কিনা আমি জানি না। সো গ্র্যাডি বুচ হচ্ছে তিনজনের ভিতরে একজন যারা অ্যাকচুয়ালি ইউএমএল বা ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের তৈরি করার একজন। সো তারা এই ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা নিয়ে আসে। সো বুচের হিসাবে ও যেটা বলে যে সব আর্কিটেকচারই হচ্ছে আমার ডিজাইন, কিন্তু সব ডিজাইন আমার আর্কিটেকচার না। ওই আমাদের স্কুল লাইফ আমরা যেটা পড়েছিলাম, সকল খার খারক নয়, সামথিং লাইক দ্যাট। সো জিনিসটা হচ্ছে ওই রকম যে আমাদের বাই ডিফল্ট যত আর্কিটেকচারাল ডায়াগ্রাম আমরা তৈরি করছি, এটা একটা সিস্টেম ডিজাইনের পার্ট, কিন্তু সব সিস্টেম ডিজাইন আমার আর্কিটেকচার না। এবং এটা কারণ আছে, কারণ আমরা অনেক সময় সেটা খেয়াল করি যে সিস্টেম ডিজাইন যখন আমরা করি, আমরা অনেক সময় একটা কম্পোনেন্টের একটা পুরো ডিটেল ডিজাইন করছি, কিন্তু এটা আসলে আমার একটা আর্কিটেকচারাল পার্ট না, ওটা হচ্ছে আমার ডিটেল ডিজাইনের পার্ট। সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কোনটা করবো। এবং মোস্ট অফ দ্য টাইম যেটা হবে, আপনার ডিজাইন এবং আর্কিটেকচার, মানে সফটওয়্যার আর্কিটেকচার এবং সফটওয়্যার ডিজাইন যেটা আমরা বলি, দুটা ইন্টারচেঞ্জেবলি আমরা আসলে ইউজ করব
কম বেশি। সো এই গেল আমাদের একটা ডিসকাশন। এখন আমরা দেখি যে আসলে আমরা যারা সফটওয়্যার আর্কিটেক্ট আছি আমরা আসলে কীভাবে একটা সফটওয়্যার তৈরি করি, অথবা কীভাবে একটা অ্যাকচুয়ালি সফটওয়্যারের এই আর্কিটেকচারের প্ল্যানটা আমাদের আসে। এটা আসলে কি কোনো ফর্মুলা আছে? এইটা কি আসলে কোনো পার্টিকুলার গাইডলাইন আছে এভাবেই করতে হবে? তো মজার ব্যাপার হচ্ছে যে সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে আসলে কোনো কিছু আসলে হার্ড কোডেড না, বা কোনো কিছু আপনার বলে দেওয়া থাকে না যে এটা এইভাবেই করতে হবে। তো আমরা যেটা করি, আমরা যখন কোনো প্রবলেমে ফেস করি, সেই প্রবলেমগুলোর জন্য আমরা কীভাবে সলভ করতে পারি সেটাই ফোকাস করি সবসময় আমরা। এবং ফর্চুনেটলি অন আনফর্চুনেটলি যেটাই বলেন সেটা হচ্ছে যে আমাদের প্রবলেমগুলো ইউনিক প্রবলেম হয় না কখনো। মোস্ট অফ দ্য টাইম আমরা রিপিটেটিভ প্রবলেমই সলভ করি। এবং ধরেন আপনি একটা প্রবলেম ই কমার্স সাইট বানাচ্ছেন, আপনি একটা প্রবলেম ফেস করছেন, এটা আরেকজন অলরেডি করে ফেলছে। সো তখন যেটা হয়, এই যে কমন যে প্রবলেমগুলো আমরা ফেস করি ডে টু ডে কাজের ক্ষেত্রে, একটা কিছু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, তখন আমরা একটা প্যাটার্ন বের করার চেষ্টা করি যে এই পার্টিকুলার প্রবলেমের জন্য আমরা যদি এই ধরনের প্যাটার্ন ফলো করি সলিউশনের, তাইলে আমার কাজটা হয়ে যায়। এবং এটার থেকেই আমাদের চলে আসছে ডিজাইন প্যাটার্ন কনসেপ্ট, একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য। সেটার একটা বড় ভাই বা বিগার ভার্সন হচ্ছে আমার আর্কিটেকচারাল প্যাটার্ন। তো আমরা যখন সফটওয়্যারের কোনো প্রবলেম সলভ করতে চাচ্ছি বা সলিউশন তৈরি করতে যাচ্ছি বড় একটা, তখন আমরা কিছু সার্টেন প্যাটার্ন ইউজ করি এবং এগুলোকে আমরা বলি আর্কিটেকচারাল প্যাটার্ন। এবং যেটা হয়, যেমন আমরা এখন জাভাস্ক্রিপ্টকে নিয়ে মাঝে মাঝে মজা করি যে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক অনেক বেশি, সফটওয়্যার আর্কিটেকচারাল প্যাটার্ন অনেক। সো আমরা এখানে যেটা করবো আজকে, কিছু ওয়েল নোন আর্কিটেকচারাল প্যাটার্ন নিয়ে কথা বলবো। সব কথাগুলো নিয়ে সম্ভব না। এবং যেটা শুরুতেও বলছিলাম, এক একটা প্যাটার্ন ইটসেলফ এত বড় যেটা নিয়ে আমি ধরেন একটা 4 থেকে 6 ঘন্টার একটা সেশন নিতে পারবো। সো আমরা আসলে খুব ডিটেইলে ডিপ ডাইভ করব না, আমরা ডিসকাস করব যে এই প্যাটার্নগুলো কী এবং কখন আমরা কোনটা ইউজ করব। এবং আমরা যেটা চাইবো এই সেশনের থ্রুতে সেটা হচ্ছে যে আপনারা যারা অনেক কিছু শিখবেন, নতুন নতুন টার্মগুলো শিখবেন, নতুন প্যাটার্নের নাম জানবেন, কোথায় ইউজ করতে হবে সেটার একটা আইডিয়া পাবেন, এটা নিয়ে পড়ালেখা করবেন। হয়তো ইন ফিউচার আমরা এইটারই একটা কন্টিনিউয়েশন রাখবো, বজায় রাখবো, যেখানে হয়তো আমরা 2-3টা প্যাটার্ন সিলেক্ট করব। আমরা যারা এই ধরনের প্যাটার্ন নিয়ে কাজ করতেছেন ইন্ডাস্ট্রিতে তাদেরকে ইনভাইট করে তাদের কাছ থেকে শুনবো যে তারা কীভাবে কাজ করতেছে। যেটা বললাম যে আমি আসলে না সব কিছুর সম্বন্ধে যে খুব ভালো জানি, এটা হচ্ছে ভুল। কারণ আমি নিজেই হয়তো এই প্যাটার্নের ভিতরে সব মিলে 4-5টাতে রেগুলার কাজ করছি গত 8-10 বছরে, বাট আইডিয়া আছে বাকিগুলো কী। ঠিক আছে, সো আমরা ওটা হয়তো চেষ্টা করব, বাট প্রমিস করতে পারি না। কারণ আমি দেখতে হবে যে কারা কারা অ্যাভেলেবেল এই ধরনের ইস্যুগুলোর জন্য, আসলে এই নলেজ শেয়ারিংগুলোর জন্য, বাট চেষ্টাটা থাকবে। তো চলুন আমরা প্রথম যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার্ড প্যাটার্ন, বা সিম্পলি আমরা এটা আরেকটা নামে চিনি এন্টায়ার প্যাটার্ন, বা সিম্পলি আমাদের টিয়ার যদি বলি আমরা, কতগুলো টিয়ার থাকবে। এবং এটার খুবই একটা পপুলার একটা প্যাটার্ন অনেক আগে থেকেই, স্পেশালি আমরা যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতাম। অনেকে হয়তো আপনারা ডেস্কটপ অ্যাপ্লিকেশন এখন তেমন তৈরি করেন না, ওয়েব বেসড অথবা মোবাইল অ্যাপসই তৈরি করেন। সো আমাদের যেটা ইস্যু হবে যে আমরা যে যখন কোনো সফটওয়্যার তৈরি করছি, স্পেশালি ইভেন ওয়েব অ্যাপ্লিকেশন আমরা যখন তৈরি করি, আমরা ডিফারেন্ট লেয়ারে ভাগ করে এগুলো পছন্দ করি। ফর এক্সাম্পল প্রেজেন্টেশন লেয়ার বা ইউআই লেয়ার, আমার সার্ভিস লেয়ার থাকে বা অ্যাপ্লিকেশন লেয়ার, আমার কিছু বিজনেস লজিক লেয়ার থাকে, আমরা এটাকে বলি ডোমেন লেয়ার, দেন হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার বা ডাল, যেটা আমরা বলি যাচ্ছে পারসিস্টেন্স লেয়ার, যেখানে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেসের সাথে কানেক্ট করে আমাদের ডেটাগুলো রাখি। সো এই ধরনের যে লেয়ার বাই লেয়ার ডিজাইনগুলো আমরা করি, এটাকে আমরা বলি লেয়ার প্যাটার্ন। সো এটা আপনি প্রিভিয়াসলি করতে পারেন। এবং আমাদের আগে ছিল ধরেন 2 টিয়ার, যে আপনার একটা ব্যাক এন্ড আছে, তারপর এটার সাথে আপনি ডেটাবেস রাখছেন, অথবা একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এরকম কমন একটা প্যাটার্ন। তো এই ধরনের আপনি লেয়ার বাই লেয়ার তৈরি করতে পারবেন। এবং কীভাবে আপনি লেয়ার তৈরি করবেন সেটা হচ্ছে আপনার উপরে। তো বেসিক্যালি আমরা কমনলি 4টা লেয়ার ইউজ করি। এটা ইন্ডাস্ট্রির একটা প্র্যাকটিস হয়ে গেছিলো এন্টায়ার প্যাটার্নে। সেটা ছিল যে প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, বিজনেস লজিক লেয়ার আর ডেটা অ্যাক্সেস লেয়ার। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু প্যাটার্ন অনেকগুলো আছে, কোন প্যাটার্নটা আমি ইউজ করবো এটা আমরা পরে ডিসকাস করব। বাট আমরা যেটা জানতে চাই যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্যাটার্ন, আপনার যদি মনে হয় যে না এই প্যাটার্নটা আমার যে পার্টিকুলার প্রবলেমটা আমি সলভ করতে চাচ্ছি সেটার জন্য কাজে লাগবে, তখন আপনি ওটা চুজ করবেন। সো আমরা যদি অনেকগুলো প্যাটার্ন নিয়ে কথা বলবো, সবগুলোই যে আপনার মনে রাখতে হবে, সবগুলোই যে আপনার জানতে হবে ভালো মতো, সেটা আসলে না। পিক 1 or 2 প্যাটার্ন, আপনি
তারপর ওটা নিয়ে কাজ করবেন আপনার ডোমেইন অনুযায়ী, আপনার প্রবলেম অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এবং অনেক সময় দেখা যাবে যে একই প্রবলেম আপনি মাল্টিপল প্যাটার্ন দিয়ে কিন্তু সলভ করতে পারবেন। তো আপনার জন্য কোনটা বেস্ট সুইটেড এটা আপনার ডিসিশন নিতে হবে, এবং ওখানেই আপনার অ্যাজ এ সফটওয়্যার আর্কিটেক্ট অথবা সফটওয়্যারসে আমরা যদি ডিজাইনার, যেটা হচ্ছে যে আপনি সলিউশন ডিজাইনার, তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা ওখানে কাজে লাগবে যে এই সিচুয়েশনের জন্য আমার কোনটা ভালো হবে। সো লেয়ারের পর যেটা আছে এটা হচ্ছে আমাদের সিম্পলি আরেকটা খুব পপুলার প্যাটার্ন। এটা এখন আসলে ওইভাবে খুব একটা ইউজ হয় না, এটা আমরা বলি সিম্পলি ক্লায়েন্ট সার্ভার। আগে আমরা যেভাবে ইউজ করতাম স্পেশালি ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, অথবা আমরা এখন যেটা ইউজ করি ইমেল ক্লায়েন্ট, আমরা বলি যে ইমেল ক্লায়েন্ট, তার মানে আমার একটা সার্ভার আছে কোথাও, আমার ক্লায়েন্ট এটা থেকে ডেটা নিচ্ছে। আমার ব্যাঙ্কিং সফটওয়্যার অথবা বেশিরভাগ ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশনই আমাদের আগে যখন তৈরি করতাম শুরুর দিকে, তখন কিন্তু আমাদের এই ক্লায়েন্ট সার্ভার মডেলটাই আমরা ফলো করতাম। এবং আমি সবসময় এভাবে শিখছি যে ধরেন আমরা যখন এই ক্লায়েন্ট সার্ভার প্যাটার্নে যখন সফটওয়্যার ডেভেলপ করতাম, আমাদের এই টিসিপি আইপি পোর্ট ম্যানেজ করা, কানেকশন ম্যানেজ করা, এগুলো আসলে একটা হ্যাসেল ছিল। ওয়েব অ্যাপ্লিকেশনও কিন্তু আমার ক্লায়েন্ট সার্ভার মডেলই, শুধু আমরা কী করি, আমার ওয়েব ব্রাউজার হচ্ছে আমার ক্লায়েন্ট, সার্ভার হচ্ছে আমার বেসিক্যালি যে আমাকে সার্ভ করতেছে আমার অ্যাপাচি অথবা এনজিনেক্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের ম্যানুয়ালি ওই টিসিপি আইপির পার্টটা হ্যান্ডেল করতে হয়, এটা আমার ব্রাউজার আর সার্ভার নিজেদের ভিতরে এই জিনিসটা করে নেয়। সো ওয়েব পার্টিকুলারলি ওয়েব অ্যাপ্লিকেশন আমরা যদি ব্রাউজারের পার্সপেক্টিভে চিন্তা করি, তাহলে এটাও কিন্তু মানে ক্লায়েন্ট সার্ভারের সলিউশন। সো এটা খুব কমন একটা প্র্যাকটিস ছিল লং টাইম, স্পেশালি ইভেন ডেস্কটপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যখন ইমেল ক্লায়েন্ট ইউজ করতেছি অথবা এফটিপি ক্লায়েন্ট ইউজ করতেছি, আমাদের গিটের ক্লায়েন্ট আছে ইউআই বেসড। সো এগুলো কিন্তু আমাদের সবই ক্লায়েন্ট সার্ভার মডেলেই কাজ করে। সো ইভেন আপনার যদি মনে হয় হ্যাঁ আমার একটা সার্ভার আছে যেটার সাথে আমার ডেস্কটপ থেকে কিছু কানেক্ট করা দরকার অথবা আমার রিমোটলি কিছু কানেক্ট করা দরকার, অলওয়েজ ইউ ক্যান বিল্ড ইউর ক্লায়েন্ট। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা খুব পপুলার, আপনারা অনেকে হয়তো শুনেছেন এই টার্মটা, সেটা হচ্ছে আমার মাস্টার স্লেভ প্যাটার্ন। সো মূলত আমরা মাস্টার স্লেভটা ইউজ করি ডেটাবেজের ক্ষেত্রে। এই প্যাটার্নটা খুবই কমন একটা প্যাটার্ন আমরা যখন ডেটাবেজ স্কেলেবিলিটি নিয়ে কাজ করি, যে আমরা একটা মাস্টার ডেটাবেজ থাকে, এর কিছু স্লেভস থাকে, এবং আমরা যেটা করি যে ইসে করি আর কি, যে আমরা এক জায়গায় রাইট করি মাস্টারে, এবং এটা থেকে অটোমেটিক্যালি আমার সিনক্রোনাইজেশনটা হয়ে যায় আমার স্লেভগুলোতে। এবং এটা সুবিধা যেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড যে আমরা ইসেটা করছি, এই মাস্টার স্লেভ রিলেশনটা নিয়ে আসছি, এটাতে একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা চাইলে ইসে করতে পারি, এই রিড আর রাইট ব্যাপারটা যেটা, এটা আলাদা করতে পারি, যে আমরা কোথা থেকে পড়বো কোথা থেকে লিখবো, ঠিক আছে, এটা আমরা কন্ট্রোল করতে পারি ভালো মতো। এবং রেপ্লিকেশন, ডেটাবেস রেপ্লিকেশনের জন্য এই মাস্টার স্লেভ প্যাটার্নটা খুবই পপুলার। এটা ছাড়াও আপনি অনেক কিছু করতে পারেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে ইউজার একটা ফাইল আপলোড করলো, সে আপনি এডাব্লিউএস ইউজ করেন, আপনার নিজস্ব ফাইল স্টোরেজ আছে, একটা সেন্ট্রাল রিপোজিটরিতে যাচ্ছে, এখান থেকে আপনি কপি করে ব্যাকআপ হিসেবে ধরেন আরও একটা অথবা দুইটা জায়গায় রাখছেন, জাস্ট ইন কেস যেন কোনোভাবে এই ফাইলগুলো না হারায়। সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সিম্পলি মাস্টার স্লেভ সেটা ফলো করতে পারেন কনসেপ্টটা। এবং মাস্টার স্লেভের ক্ষেত্রে যেটা হয় যে জাস্ট সিম্পলি দুটো অপশন থাকবে, একটা হচ্ছে একজন থাকবে মাস্টার, যেটা অ্যাকচুয়ালি আমার মেইন কম্পোনেন্ট, এবং তার কিছু স্লেভ থাকবে। সো মাস্টার কী করবে, যখন তার কাছে কোনো রিকোয়েস্ট আসবে সে এটা রাখবে, সাথে তার যে স্লেভ কম্পোনেন্টসগুলো আছে সেগুলো সে আপডেট করবে। এবং নর্মালি যেটা হয় ইসের ক্ষেত্রে, আমাদের ডেটাবেজের ক্ষেত্রে আমরা যেটা মাস্টার স্লেভ করি, যে আমাদের মাস্টারে আমরা রাইট করি, মাস্টারের কাজ হচ্ছে স্লেভের সাথে এটা ইসে করা, সিনক্রোনাইজ করা। এবং যেটা হয় যে স্লেভ থেকে অনেক সময় আমরা যেটা করি যে পড়ি, ধরেন আমাদের যদি খুব রিড হেভি হয়, আপনি একটা নিউজ পেপার সাইটের কথা জেনে নেন, ধরেন প্রথম আলো দিনে ধরেন আপনার 100টা নিউজ পাবলিশ করে, কিন্তু প্রথম আলোর দিনে হয়তো দেখা গেল আপনার 5 মিলিয়ন ভিউ হয় নিউজ, তার মানে কি ধরেন 100-র অ্যাগেনস্টে 5 মিলিয়ন মানে 50 লাখ ভিউ। সো আমি যদি এই টাইপের কোনো সাইটের আর্কিটেক্ট হই, সো ডেফিনেটলি আমি যেটা করবো যে আমি রিড হ্যাভি যেগুলো অপারেশনসগুলো, এগুলো হয়তো আমি আমার স্লেভ থেকে নিব, আমার রাইটটা শুধু করবো আমি মাস্টার্সে। সো এই ধরনের অনেক কাজ করতে পারি আমরা এই মাস্টার স্লেভ প্যাটার্ন দিয়ে। তারপর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই পাইপ অ্যান্ড ফিল্টার প্যাটার্ন। এটাও আরেকটা আর্কিটেকচারাল প্যাটার্ন, যেখানে আমাদের যেটা সিম্পলি আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ওয়ার্ক ফ্লোর মতো। সো আমরা যেটা এখানে চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা একটা ওয়ার্ক ফ্লোর মতো তৈরি করি, এবং সেখানে প্রত্যেকটা প্রসেসিং স্টেপ থাকে, ওই স্টেপে আমরা ফিল্টার করি যে এখন এটা কি হবে।
সো ধরেন আমরা যদি কম্পাইলারের কথা চিন্তা করি, প্রোগ্রামিং যখন আমরা লিখি, আমি তো মূলত জাভাস্ক্রিপ্ট পিএইচপি নিয়ে কাজ করি। সো এখানে কম্পাইলেশন আসলে ওই রকম ঝামেলা করে না। বাট আপনি যদি নর্মাল সি সি প্লাস প্লাস অথবা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনাদের অনেক প্রবলেমই আমরা ধরতে পারি। সো আপনি যখন কম্পাইল করছেন কমান্ড লাইনে, তখনই আপনি অনেক এরর পাচ্ছেন, কম্পাইল টাইম এরর, যেটা আমরা নর্মালি হয়তো ইসে পাই না আর কি, আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা ওভাবে পাই না। সো তখন কি হয় যে আপনার লেক্সিক্যাল অ্যানালাইসিস হয় যে আপনার সিনট্যাক্সগুলো ঠিক আছে কি না, ঠিক আছে, আপনি ঠিক মতো লিখেছেন কি না। আপনি ইফরে যদি ফি লিখেন, তাহলে কম্পাইল টাইম ওটা ধরে ফেলবে যেটা আসলে লেক্সিক্যালি আমার সাথে ম্যাচ হচ্ছে না। আপনি সেমিকোলন দেননি অথবা ব্র্যাকেট ক্লোজ করেননি, সব কিছু কিন্তু সে ওখানে ধরে ফেলতে পারে। দেন সে পার্স করে, তারপর সে সিমেন্টিক অ্যানালাইসিস করে, দেন সে কোড জেনারেশন করে। এই যে ফ্লোটা, এই যে সোর্স টু আমার ইসেটে আর কি, যে পাইপলাইনটা, এটাকে আমরা বলি পাইপ অ্যান্ড ফিল্টার। সো আপনি একটার পর একটা কাজ করে যাবেন এবং ফিল্টারগুলো যেটা করবে সেগুলোকে ক্যাচ করার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, আমরা স্কুল লাইফে এসে পড়েছিলাম ওই মানে পানির পাতন প্রণালী, যে আপনি পানির উপরে ময়লা পানিকে বিশুদ্ধ করবেন কিভাবে। ফার্স্টে পাথর দিবেন, বড় পাথর, তারপর ছোট পাথর অথবা সামথিং সে কয়লার মতো কিছু একটা, তারপর নিচে দিবেন বালি, তারপর দেখবেন শেষে যে আউটপুটটা আসে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার আহ, আহ, মানে বিশুদ্ধ পানি। সো জিনিসটা হচ্ছে অনেকটা ওই রকম, যে আমরা একটা পাইপলাইন তৈরি করব এবং আমরা প্রত্যেকটা প্রসেসিং স্টেপে একটা ফিল্টার কম্পোনেন্ট থাকবে, ওইখানে আমরা ধরবো যে আসলে এই জিনিসটা কী হওয়া উচিত, এটা কি আসলে আমি পাস করবো না এটা আমি এখানে আটকে দিব। তো এই জিনিসটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। সো এটাও আমাদের সিচুয়েশন ওয়াইজ কাজ হয়। যেমন আপনি যদি কম্পাইলার তৈরি করতে চান, সে আপনি বাংলা কম্পাইলার তৈরি করবেন নতুন, ঠিক আছে। সো তখন আপনার এই পাইপ অ্যান্ড ফিল্টার প্যাটার্নগুলো ইউজ করতে হবে। অথবা আপনি সে একটা ওয়ার্কফ্লো বেস সিস্টেম দাঁড় করতে যাচ্ছেন এবং ডাইনামিক ওয়ার্কফ্লো তৈরি করতে চান, তখন আপনার আসলে জন্য বেস্ট প্যাটার্ন হচ্ছে পাইপ অ্যান্ড ফিল্টার। আরেকটা খুব পপুলার, যেটা আমরা আসলে না জেনেও ইউজ করে থাকি, এটা আমরা অনেকেই ইউজ করি, সেটা হচ্ছে যে আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে যে আমরা মেসেজ কিউ ইউজ করি, ঠিক আছে। সো আমরা ইউজ করি অনেক মেসেজ কিউ সলিউশন, এবং র্যাবিট এম কিউ আছে আমাদের, অ্যাক্টিভ এম কিউ আছে, এরকম অনেক মেসেজ কিউ সলিউশন আমরা ইউজ করি। সো মেসেজ কিউ সলিউশন যে প্যাটার্নটা অ্যাকচুয়ালি ফলো করে সেটা আমরা বলি ব্রোকার প্যাটার্ন। এবং এক্ষেত্রে যেটা হয় যে ধরেন আপনি একটা বাড়ি কিনতে গেলেন, আমাদের দেশে আছে বাট আমাদের দেশে আসলে সব ব্রোকারটা আমরা ব্রোকার হিসেবে চিনি না, আমরা আসলে বলি ওদের দালাল। ওই জিনিসটা অনেকটা ওই রকম। সো বাইরে যখন আপনি যাবেন, দেখবেন যে আপনি একটা বাড়ি নিতে যাচ্ছেন। সো আপনি ডিরেক্টলি হয়তো পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে যে ওদের একটা ইসে থাকে, অ্যাসোসিয়েশন টাইপের থাকে, যে ডিফারেন্ট এরিয়াতে আপনার রিয়েল এস্টেট এজেন্ট থাকে বা ব্রোকার থাকে, যারা আপনাকে ওই ইসের সার্ভিসগুলো দিতে পারবে, সে কোথায় বাড়ি পাবেন, কোথায় অ্যাপার্টমেন্ট পাবেন, এগুলো। সো আপনি অ্যাজ এ ক্লায়েন্ট ওই ব্রোকারের সাথে কানেক্ট করবেন এবং ব্রোকার আপনাকে ওই সার্ভিসটা দিবে। তো সফটওয়্যার ক্ষেত্রে আমাদের এটা হয় যে আমার ক্লায়েন্ট আমার একটা ব্রোকারের সাথে কানেক্টেড থাকে, যে এটা যেটা হয় ব্রোকার হতে পারে আমার কালেকশন অফ ব্রোকার্স, এবং সেখানে যেটা হয় এই পার্টিকুলার ব্রোকার আমাকে বলে যে আমার কোন সার্ভিসটার সাথে আমি কানেক্ট করব। সো নর্মালি এই পার্টিকুলার প্যাটার্নগুলো আমাদের অ্যাপ্লিকেবল হয় এই মেসেজিং সিস্টেমে। সো আপনি যে কোনো ধরনের মেসেজিং সিস্টেমে কাজ করেন, এটা হচ্ছে অ্যাক্টিভ এমকিউ, অথবা আপনারা যদি কাফকার কথা শুনে থাকেন, খুবই পপুলার এখন। তারপর হচ্ছে র্যাবিট এমকিউ, আমরা মোরলেস অনেকেই ইউজ করেছি র্যাবিট এমকিউ, অথবা জে বস মেসেজিং, এই ধরনের অনেক ইসে আছে। এগুলো আপনারা ব্রোকার প্যাটার্নটা ফলো করেন, এবং যেটা হয় যে মাঝখানে আমার একটা লেয়ার থাকে, সে ডিরেক্টলি ক্লায়েন্ট আমার সার্ভিসের কাছে যাবে না, সে যাবে থ্রু একটা ব্রোকার কম্পোনেন্ট। তারপরে যেটা হচ্ছে, এটা আমরা অনেকেই ইউজ করছি লাইফে, স্পেশালি পিয়ার টু পিয়ার প্যাটার্ন, সো পি টু পি বলি আমরা। সো স্পেশালি আমাদের ওই কী বলেন নাম, ফাইল ডাউনলোডের ক্ষেত্রে, অথবা ইসের ক্ষেত্রে কী বলেন নাম, আগে ন্যাপস্টার যেমন ছিল খুবই পপুলার আমাদের ফেমাস পি টু পি একটা সলিউশন। সো পিয়ার টু পিয়ার যেটা হয় যে আমার দুটো ইসে থাকবে, যে পেয়ার মানে মাল্টিপল পেয়ার থাকতে পারে, বাট আমরা যেটা বলি কানেকশনটা হচ্ছে পিয়ার টু পিয়ার, মানে একটা পেয়ারের সাথে আরেকটা পেয়ার। এবং নর্মালি যেটা হয় যে এটা এমন না যে একজন ক্লায়েন্ট একজন সার্ভার, দুজনের ভিতরে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার থাকতে পারে, বাট তারা কাজ করবে অ্যাজ এ পিয়ার টাইপের। এবং যেটাও মানে হচ্ছে যে যে আমি আরেকজনের কাছ থেকে জিনিসটা নিচ্ছি ডিরেক্টলি, ঠিক আছে, এবং এটার মাঝখানে আর কোনো কিছু আমার নেই। এবং নর্মালি যেটা হতে পারে যে একটা পিয়ার আরেকটা পিয়ারের সাথে একভাবে কাজ করতে পারে, সে আমি ক্লায়েন্ট, ওই পিয়ার আমাকে সার্ভ করতেছে, অথবা আমি বোথ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার,
এবং আপনারা যদি এখন টরেন্ট ইউজ করে থাকেন অনেকটা ওই রকমই আর কি, যে আমাদের P2P টাইপ, যে আমার কাছে একটা ফাইল আছে, আমি ডাউনলোড করছি, এটা আমি সিট করে রাখলাম, এটা আরেকজন নিচ্ছে আমার কাছ থেকে, ঠিক আছে? সো আমি ক্লায়েন্ট, আমি সার্ভার। সো এরকম আসলে ডাইনামিক্যালি আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার রোলটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটা নর্মালি হয় ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে, বেসিক্যালি এটা খুব বেশি ইউজ হয় P2P। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া প্রোটোকল লাইকসে আমরা যখন ইসে করতে চাইছে, আপনি চ্যাট সার্ভিস তৈরি করছেন, ভিডিও চ্যাট, সো ওইসব ক্ষেত্রে P2P প্যাটার্নটা একটা কমন প্যাটার্ন হতে পারে বা ভালো একটা প্যাটার্ন হতে পারে। দেন এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা প্যাটার্ন, অ্যাট দিস মোমেন্ট এটা নিয়ে কাজ করা হচ্ছে বেশি, সেটা হচ্ছে ইভেন্ট ড্রিভেন প্যাটার্ন বা সিম্পলি ইভেন্ট বাস প্যাটার্ন আমরা বলি। সো নর্মালি যেটা হয় যে এখানে আমাদের 4টা কম্পোনেন্ট থাকে, সেটা হচ্ছে যে ইভেন্ট সোর্সিং, তারপর হচ্ছে ইভেন্ট লিসেনার্স, চ্যানেল, আর হচ্ছে আমার বাস। সো বাসটা আর কিছুই না, যেটা হচ্ছে আমার একটা কমন পাথ, যেটার ভিতর আমার চ্যানেলগুলো থাকবে। সো নর্মালি সোর্স যেটা করবে, সোর্স একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং লিসেনারও যেটা হবে আমার, যে সোর্স যখন আমার ইসে করবে কোনো কিছু হবে, যে ফর এক্সাম্পল আমার যদি ইসের কথা হয়, যে ধরুন আজকে আমাদের গতকালকে যেটা হলো আমফান, যেটা আমাদের ঝড় ছিল, সেটা আসছে। সো এর ক্ষয়ক্ষতির যে ব্যাপারগুলো, এটা আমাদের ইনফর্ম করছে কীভাবে? সো এইটা হতে পারে আমাদের যে সরকারি সংবাদ সংস্থা আছে, বাসাস, তারা করছে, অথবা আমাদের লোকাল নিউজ রিপোর্টার তারা করছে, এবং তারা একটা চ্যানেলের সাথে কিন্তু কানেক্টেড। সো এই যে সোর্সিংটা তারা কি করে, তারা আমাদের ডিরেক্টলি জানায় না, আমরা যারা লিসেনার আছি বা ভিউয়ার আছি, তারা জানাচ্ছে একটা পার্টিকুলার চ্যানেলকে, এবং চ্যানেল নোটিফাই করছে আমাকে। ফর এক্সাম্পল আমি যেমন প্রথম আলো খুব ফলো করি, সো তার মানে হচ্ছে যদি প্রথম আলোতে কেউ কোনো নিউজ আছে, আমি যখন প্রথম আলো ভিজিট করব, আমি কিন্তু ওই নিউজটা পাচ্ছি। সো সফটওয়্যার আর্কিটেকচারের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের কাজে আসে, যে আমাদের সোর্স কিছু ইসে করে, নোটিফিকেশান জেনারেট করে, অথবা কোনো ডেটা আমাকে দিতে চায়, সেটা দিবে আমার একটা পার্টিকুলার চ্যানেলের থ্রুতে, এবং ওই চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করা আছে, যারা লিসেন করছে ওই চ্যানেলটা, তারা এটা নোটিফিকেশানটা পাবে। এবং আমরা এটা বলি ইভেন্ট ড্রিভেন প্যাটার্ন। তার মানে হচ্ছে এটা আমরা ইভেন্ট সোর্স করছি একটা সার্টেন চ্যানেলের থ্রুতে, এবং এই পুরো চ্যানেলগুলো থাকবে আমার একটা ইভেন্ট বাস ভিতর, এবং পার্টিকুলারলি ওই চ্যানেলগুলোকে আবার আমার সাবস্ক্রাইব করে রাখবে হচ্ছে লিসেনারগুলো, মানে যারা আমার দরকার। সো সেক্ষেত্রে আপনার ডেস্কটপ নোটিফায়ার হতে পারে, আপনার মোবাইল অ্যাপ হতে পারে, আপনার পেজের জন্য কোনো কন্টেন্ট হতে পারে, আপনার স্ট্যাটাস আপডেট হতে পারে, এই ধরনের অনেক সলিউশনই আমরা তৈরি করতে পারি। সো নর্মালি নোটিফিকেশন বেসড এনি সার্ভিস আমরা এই ইভেন্ট ড্রিভেন প্যাটার্নে ফেলতে পারি। আমরা সিম্পলি এটা বলি ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, অথবা সিম্পলি ইডিএ। এটা আমারও খুব পপুলার, মানে পছন্দের কারণে, এই কারণে যে লাস্ট 2 বছর যতগুলো আর্কিটেকচার আমি রেকমেন্ড করেছি ডিফারেন্ট সলিউশনে, আমার পুরো আইডিয়া ইসটাই ছিল, প্ল্যানটাই ছিল যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারে যাব, এবং অলরেডি কিছু জিনিস ইমপ্লিমেন্টেড হয়েছে সাকসেসফুলি। সো ইট লুকস গুড, যে আসলে ভালো একটা প্যাটার্ন। সো নর্মালি যদি হয়, আমরা যদি দেখি যে এটা হচ্ছে আরেকটা একটু ডিটেল। সো আমাদের কিছু ইভেন্ট জেনারেটর থাকে, আমরা বলি ইভেন্ট মিডিয়েটর আর ব্রোকার। তারা যেটা করে, যারা কনজিউমার আছে তাদেরকে আসলে এই জিনিসটা সাপ্লাই করে। অথবা যদি আমরা ইসে চিন্তা করি, মাইক্রো সার্ভিস বেসড প্ল্যাটফর্মে চিন্তা করি, সেক্ষেত্রে যেটা হতে পারে যে আমার ডিফারেন্ট মাইক্রো সার্ভিস আছে, তারা নিজেদের ভিতরে কীভাবে এই কমিউনিকেশনগুলো করবে। সো সেক্ষেত্রে আমরা তার মিডলে মাইক্রো সার্ভিস টু মাইক্রো সার্ভিস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা ইভেন্ট বাস সার্ভিস ইমপ্লিমেন্ট করতে পারি। সো এই ধরনের অনেক মিক্স অ্যান্ড ম্যাচ সলিউশন কিন্তু আমরা করতে পারি এই ইভেন্ট বেসড আর্কিটেকচারের ক্ষেত্রে। তারপরে যেটা হচ্ছে আমাদের, এটা একটা খুব পপুলার আমাদের অ্যাট দিস মোমেন্ট, সবাই আমরা কম বেশি এটা ইউজ করি আসলে, সেটা হচ্ছে যে এমভিসি। খুবই পপুলার আমাদের, যে কোনো ফ্রেমওয়ার্কে আমরা ইউজ করতে গেলে খুঁজি ফার্স্টে এমভিসি, যে মডেল ভিউ কন্ট্রোলার। এটা একটা আর্কিটেকচারাল প্যাটার্ন। সো অনেকে আমরা এমভিসিকে বলি ডিজাইন প্যাটার্ন, আসলে এটা না। এমভিসি হচ্ছে আমাদের আর্কিটেকচারাল প্যাটার্ন। এবং এমভিসি যেটা আমরা করি, যে সেপারেশন, আর কিছুই না, যে আমার যে অ্যাপ্লিকেশনের ডিফারেন্ট পার্ট আমরা সেপারেট করি। এবং এমভিসির ক্ষেত্রে যেটা হয়, যে এমভিসি খুব পপুলার আমার, স্পেশালি আমরা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ওয়েব ফ্রেমওয়ার্ক যেগুলো ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পিএইচপি বলি, রেলস বলি, পাইথনের যেমন জ্যাঙ্গো আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এমভিসি ফ্রেমওয়ার্ক। বাট অনেক ক্ষেত্রে দেখা যায়, যখন আমরা এখন যেহেতু জাভাস্ক্রিপ্টের অনেক পপুলার ফ্রেমওয়ার্ক চলে আসছে, এই এমভিসিটা আসলে
অনেক সময় আমাদের এক্স্যাক্টলি আমরা ইউটিলাইজ করতে পারি না, স্পেশালি এই মানে ফ্রন্ট এন্ড টেকনোলজি লাইক রিয়াক্ট চলে আসার পর এই এমভিসিটা আসলে আমাদের খুব একটা ইসে হয় না আর কি, মানে রিয়েলিস্টিক ইমপ্লিমেন্টেশনে যে আমরা আসলে অনেক জায়গায় প্রবলেম ফেস করি, তখন আমাদের যেটা চলে আসে সেটা আমরা বলি এনবিভিএম বা সিম্পলি মডেল ভিউ ভিউ মডেল। তার মানে হচ্ছে কন্ট্রোলারটা আমরা রিপ্লেস করছি ভিউ মডেল দিয়ে। এবং নর্মালি যেটা হয় যে ভিউ মডেল আমার ইমপ্লিমেন্ট করে আমার হচ্ছে প্রপার্টি আর কমান্ড, এবং যেটা সে বাইন্ড করে এবং নোটিফাই করে ভিউ স্টেটকে যে কোনো চেঞ্জ হচ্ছে কি না, আর কিছুই না। এবং নর্মালি যেটা হয় যে কন্ট্রোলার ক্ষেত্রে যেটা আমরা কন্ট্রোলার দিয়ে যে কোনো টাইপের ভিউ লোড করতে পারি, অনেকগুলো ভিউ লোড করতে পারি, মডিফাই করতে পারছি। ভিউ এর ক্ষেত্রে যেটা হয় ভিউ কিন্তু আমার ভিউ মডেল আমার ভিউকে কোনোভাবে মডিফাই করতে পারে না, সে শুধু স্টেট চেঞ্জের যে নোটিফিকেশানটা আছে সেটাই দিতে পারে, সে ডাটা সাপ্লাই করতে পারে যে তার কী ডেটা দরকার, বাট ওই যে চেঞ্জের যে ব্যাপারটা আছে সেটা আসলে সে করতে পারে না। তখন আবার এইটা সলভ করার জন্য আমরা আবার আরেকটা প্যাটার্ন নিয়ে আসলাম, সেটা হচ্ছে এমভিপি বা মডেল ভিউ প্রেজেন্টার। সো নর্মালি যদি আমরা দেখি তিনটা কম্পেয়ার করে আসলে কি হয়, সো আমরা যদি অ্যাজ এ ইউজার যদি আমরা দেখি এমভিসির ক্ষেত্রে যেটা হয় যে আমরা ফার্স্টে রিকোয়েস্ট করি আমাদের সব কিছু কন্ট্রোলারকে, নট ভিউকে। সো এমভিসির ক্ষেত্রে আমাদের ফার্স্ট রিকোয়েস্টটা যায় কন্ট্রোলার কাছে, কন্ট্রোলার একটা এন্ড পয়েন্টকে, এবং কন্ট্রোলার ডিসাইড করে তার কোনো ডেটা লাগবে কিনা মডেল থেকে, এবং কন্ট্রোলার ডিসাইড করে কোন কোন ভিউগুলো আমার লোড হবে, একটা ভিউ না মাল্টিপল ভিউ, ঠিক আছে, অথবা কম্বিনেশন অফ ভিউ। এবং যেটা হয় যে একটা কন্ট্রোল আমার মাল্টিপল ভিউ অথবা মেনি ভিউকে লোড করতে পারে, আমরা বলি রিলেশনটা হয় 1 to many। সো এটা হচ্ছে আমার টিপিক্যাল এমভিসি প্যাটার্ন, এবং এটা আমরা সবাই কম বেশি যারা লারাভেল ইউজ করছি অথবা সে এককালে আমরা সময় কোডিগনেটার ইউজ করতাম অথবা সিম্ফনি, আপনার জ্যাঙ্গো ইউজ করছেন, রুবি অন রেলস ইউজ করছেন, সো সব কিছুই কিন্তু আমার ওই এমভিসি প্যাটার্নেই পড়ে। আর এমভিভিএম প্যাটার্নে যেটা হয় যে আমরা যদি দেখি সেখানে যেটা হচ্ছে যে আমার ইউজার ইন্টারাক্ট করে আমার ভিউয়ের সাথে, এবং ভিউ ইন্টারাক্ট করে আমার ভিউ মডেলের সাথে, এবং ভিউ মডেল আমার মডেলের সাথে ডেটা পাসিংটা করে। তো তার মানে হচ্ছে ভিউয়ের সাথে আমার মডেলের কোনো কানেক্টিভিটি নেই, অথবা ভাইস ভার্সা যে আমার মডেল ভিউকে অ্যাক্সেস করতে পারবে। সো এবং যেটা হয় যে একটা ভিউ অনেকগুলো ভিউ হতে পারে, যে মাল্টিপল ভিউস আমার একটা ভিউ মডেলকেই অ্যাক্সেস করতে পারে বা একটা ভিউ মডেলের উপর ডিপেন্ড হতে পারে, যেমন বলি মেনি টু ওয়ান, তার মানে হচ্ছে মেনি ভিউস বাট ওয়ান ভিউ মডেল, সেটাও হতে পারে। আর এমভিপির ক্ষেত্রে যেটা হয় মডেল ভিউ প্রেজেন্টারের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার টু আমার এমভিভিএম, বাট একটা ডিস্টিংটিভ ডিফারেন্স হচ্ছে যে আমার একটা ভিউ একটাই প্রেজেন্টার, যেখানে ছিল যে আমার মাল্টিপল ভিউস আমার একটা ভিউ মডেল, এখানে হচ্ছে আমার একটাই ভিউ একটাই প্রেজেন্টার। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টার যেটা করতে পারে ভিউকে ইনফ্লুয়েন্স করতে পারে বা মডিফাই করতে পারে, যেটা নর্মালি আমার এমভিভিএমে ইউজুয়ালি আমরা করি না। সো খেয়াল রাখতে হবে যে এমবিসি আর এমভিভিএম অথবা এমভিপির ডিফারেন্সটাই হচ্ছে এমবিসির ক্ষেত্রে আমার এন্ড ইউজার ইন্টারাক্ট করবে কন্ট্রোলারের সাথে, নট ভিউয়ের সাথে, কন্ট্রোলার আমার ইন্টারাক্ট করবে ভিউয়ের সাথে। বাট এমভিভিএম অ্যান্ড এমভিপির ক্ষেত্রে আমরা ফার্স্টেই যেটা করি সেটা হচ্ছে যে আমরা ভিউয়ের সাথে ইন্টারাক্ট করি, এবং ভিউ থেকে আমরা ভিউ মডেল অথবা প্রেজেন্টার যেটা আমাদের বেসড অন আমাদের নিড বা বেসড অন আওয়ার সলিউশন আমরা কিন্তু সেটা ইউজ করতেছি। তো এই গেল হচ্ছে আমাদের সিম্পলগুলো। এই টপিকগুলো আসলে এটা একটা মজার, এটা আসলে বোরিং টপিক, সেটা হচ্ছে যে অনেক কিছু আমরা আসলে করতে চাই যে প্যাটার্নগুলো কীভাবে ইমার্জ হয়। সে ফর এক্সাম্পল আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওয়েব বেস অ্যাপ্লিকেশন তৈরি করছি, অথবা আমরা করছি কী বলার নাম, কোনো পার্টিকুলার সলিউশন নিয়ে কাজ করছি, এবং অনেক ক্ষেত্রে আমাদের এমন সলিউশন চলে আসে যেগুলো আসলে আমাদের রেগুলার প্যাটার্নে পড়ে না। সো ব্ল্যাকবোর্ড প্যাটার্ন হচ্ছে অনেকটা এরকম, সে আমি স্পিচ রিকগনিশন নিয়ে কাজ করছি, অথবা এআই নিয়ে কাজ করতেছি, লাইক ভেহিকেল আইডেন্টিফিকেশান, ট্র্যাকিং, এই ধরনের সলিউশন। তো সেসব ক্ষেত্রে যেটা হয় যে আমাদের রেগুলার যে প্যাটার্নগুলো আসলে আমাদের ওইভাবে কাজে আসে না, সো তখন আমরা এই ধরনের মানে ইনোভেটিভ প্যাটার্নগুলোতে চলে আসি। সো ব্ল্যাকবোর্ড প্যাটার্নে যেটা হয় যে আমাদের একটা গ্লোবাল ইসে থাকে, মেমোরি থাকে, যেখানে আমরা কোনো একটা সলিউশন আমরা করি, সলিউশন যেটা আমরা তৈরি করি সেটা আমরা ব্ল্যাকবোর্ডে রাখি। এবং নর্মালি যেটা হয় যে আমার যে কন্ট্রোলার যে ইসেগুলো আছে, যে আমরা ধরেন কিছু একটা চাচ্ছি যে কি হবে, তো সে চেক করবে যে আমার ব্ল্যাকবোর্ডে অলরেডি আছে কিনা, যদি থাকে সলিউশনটা সে ইন্সপেক্ট করবে, সে নিবে, যদি আপডেট করা দরকার আপডেট করবে, যদি সলিউশন না থাকে তাহলে সে যাবে নলেজ সোর্সের কাছে
এবং নলেজ সোর্স কী করবে, যে যখন এই সলিউশনটা তৈরি করবে সে আবার এটা আপডেট করবে আমার ব্ল্যাকবোর্ডে। সো নর্মালি যেটা হয় যে এইসব ক্ষেত্রে ধরেন আমাদের প্যাটার্ন ম্যাচিংয়ের ক্ষেত্রে অথবা এই ধরনের কোনো সলিউশন, ধরেন আমার একটা প্যাটার্ন ম্যাচিংই করছি অথবা আমি ইমেজ রিকগনিশন করছি, আমি এই টাইপের ইমেজ অলরেডি আগে রিকগনাইজ করা ছিল। সো আমরা কী করলাম, ওই পার্টিকুলার রিকগনিশনের যে প্যাটার্নটা বা রেজাল্টটা আমরা ব্ল্যাকবোর্ডে রেখে দিলাম। এবং যদি আমার কাছে ওই পার্টিকুলার প্যাটার্নটা না থাকে তখন আমি কী করব, আমি আবার যাব নলেজ সোর্সের কাছে যে আমার এই পার্টিকুলার সলিউশনটা দরকার, এটা কি আছে কি না, মানে না থাকলে তৈরি করো, সে তৈরি করবে এবং সে আবার এটা ব্ল্যাকবোর্ডে রেখে দিবে। সো এই যে প্যাটার্নটা, এটা মূলত খুবই স্পেসিফিক একটা ইউজের জন্য আমরা করি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেশিন লার্নিং বা এআই টাইপের সলিউশনের জন্য এই ব্ল্যাকবোর্ড প্যাটার্নটাই আমরা বেশি ইউজ করি, লাইক স্পিচ রিকগনিশন, আমাদের ভেহিক্যাল আইডেন্টিফিকেশন অথবা ট্র্যাকিং অথবা ইমেজ রিকগনিশন, প্রোটিন স্ট্রাকচার, এগুলো হচ্ছে আমার খুব অ্যাডভান্স লেভেলের কাজ, যেগুলো আমাদের এই ধরনের প্যাটার্নে ইউজ করতে পারি। যেমন একটা গ্লোবাল মেমোরি থাকবে, যেটা আমরা বলি ব্ল্যাকবোর্ড, সেখানে আমরা কিছু জিনিস রাখবো সলিউশন স্পেস থেকে যেগুলো আসবে, যেগুলো না থাকবে আমরা সলিউশনগুলো তৈরি করব এবং যখন আমার দরকার হবে আমি ব্ল্যাকবোর্ড থেকে এটা নিয়ে নিব। আর যদি না থাকে আমরা সলিউশন স্পেসে বলবো যে ভাই আবার তৈরি করো, এবং সেটা যেন আমার তৈরি হওয়ার পর ব্ল্যাকবোর্ডে চলে যায়, কাইন্ড অফ লাইক আমার একটা লোকাল ছোট্ট একটা ক্যাশিং, আর কিছুই না। সো এটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না, কারণ এটা হচ্ছে সিম্পলি আমাদের ইন্টারপ্রেটার প্যাটার্ন। এটা খুব একটা আমরা প্র্যাকটিক্যালি ওইভাবে কী বলার নাম ইউজ করি খুব কম। মোস্ট অফ দ্য ফ্রেমওয়ার্কস আমরা যেগুলো ইউজ করি এগুলো আসলে এই ধরনের প্যাটার্নগুলো ইমপ্লিমেন্টই করা থাকে। সো নর্মালি যেটা হয়, আমরা যখন ডাটাবেজ ইউজ করি, যে লাইক এসকিউএল, সো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অ্যাবস্ট্রাক্ট আকারে লিখি। সো আমরা লিখি নর্মালি এমন ফর্মে যেটা আমরা বুঝি, সে ফর এক্সাম্পল সিলেক্ট অল ফ্রম দিস, বাট অ্যাকচুয়াল হয়তো ডাটাবেজের ক্ষেত্রে জিনিসটা এভাবে না, সে এটা ইন্টারপ্রেট করে। লাইক নর্মালি আমাদের খুব পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পিএইচপি ইজ ইন্টারপ্রেটেড। সো আমরা সিম্পলি যেভাবে লিখি, এটা পিএইচপি ইঞ্জিনের কাজ হচ্ছে যে কীভাবে সে ইন্টারপ্রেট করবে এক্সিকিউটেবল বা মেশিন রিডেবল ফরম্যাটে। সো নর্মালি এই ধরনের প্যাটার্ন আপনার কখন ইউজ করবেন, যে কমিউনিকেশন প্রোটোকল অথবা ডেটাবেস কোয়ারি ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আপনি ধরেন নতুন একটা ডেটাবেস ফরম্যাট তৈরি করতে যাচ্ছেন, অথবা নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে যাচ্ছেন ডেটাবেসের জন্য, এই টাইপের প্রজেক্ট টাইপের কাজ হলে আপনার এই ইন্টারপ্রেটার প্যাটার্নগুলো ইউজ করতে পারবেন। এটা জাস্ট জানার জন্য, আমি আসলে নিজেও খুব একটা এটা ইউজ করি নাই কখনো, কারণ মোস্ট অফ দ্য টাইম যেটা হয় ফ্রেমওয়ার্কের সাথে যেটা আসে স্টিক টু ইট। নাও এটাই আসে আমরা, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সার্ভারলেস প্যাটার্ন। এখন বর্তমানে সবচেয়ে পপুলার একটা টার্ম, সেটা হচ্ছে যে সার্ভারলেস। সো সার্ভারলেস মানে আমরা যেটা বুঝি আসলে সার্ভার কোনো দরকার নেই, তাই না? যে আমরা যখন সার্ভারলেস প্যাটার্ন ফলো করি যে আমাদের কোনো সার্ভার দরকার নেই, আসলে এটা একটা প্রবলেম। সেটা হচ্ছে যে সার্ভার অবশ্যই দরকার আছে, সার্ভার ছাড়া তো কোনো কিছু রান করতে পারবে না। বাট আমাদের যেটা হয় যে সার্ভারলেস প্যাটার্নের ক্ষেত্রে যখন আমরা যাই, আমাদের আসলে সার্ভারটা ম্যানেজ করতে হয় না। সো নর্মালি কী হয়, ধরেন আপনার একটা এপিআই সার্ভিস আছে, যেখানে আপনার ধরেন 20টা এপিআই এন্ড পয়েন্ট আছে। এখন এক একটার ইউজেস এক এক রকম, কোনোটা কম কোনোটা বেশি। দেখা গেলো আপনার একটা এন্ড পয়েন্ট প্রায় দিনে 1 মিলিয়ন হিট নিচ্ছে, আরেকটা এন্ড পয়েন্ট হয়তো দিনে মাত্র 500 হিট নিচ্ছে। সো এইসব ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা বড় সার্ভার নিয়ে রাখছেন, কিন্তু আসলে প্রপারলি ওইভাবে ইউটিলাইজ হচ্ছে না। এইসব ক্ষেত্রে তখন আমরা এই জিনিসগুলোকে ব্রেক আউট করতে পারি, যে আমরা প্রত্যেকটা ছোট ছোট এন্ড পয়েন্টগুলোকে আলাদা আমরা যেটা করতে পারি অ্যাজ এ ফাংশন অ্যাজ এ সার্ভিস বা ফ্যাস প্ল্যাটফর্মার আকারে ছেড়ে দিতে পারি। সো নর্মালি যেটা হয় এডাব্লিউএসের যে আমাদের ল্যামডা যে ফিচারটা আছে, সেখানে কিন্তু আমরা এই কাজটাই করতে পারি, আমরা ছোটো ছোটো ওয়ার্কিং ইউনিট আকারে এই ফাংশনগুলো ডেপ্লয় করতে পারি। এবং এটার আরেকটা সুবিধা যেটা হচ্ছে যে আমি চাইলে আমার ডিফারেন্ট এন্ড পয়েন্ট আমি ডিফারেন্ট দিয়ে সলিউশন দিয়ে তৈরি করতে পারি। সে কিছু আমি গোতে করলাম, কিছু আমি নোট জিএসে করলাম, ঠিক আছে? সো আমি এক একটা ল্যামডা ফাংশন আমি ডিফারেন্টভাবে করতে পারি। এবং প্রত্যেকটার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্যাটার্নেরই কিছু প্রজ আছে, কিছু কনস আছে। যেহেতু আমাদের সময় কম, আসলে প্রজ অ্যান্ড কনসের দিকে বেশি যাচ্ছি না, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। কিন্তু এই ধরনের সিচুয়েশনে যেটা আমার প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি, যে আপনার যদি অনেক বেশি এন্ড পয়েন্ট থাকে, আপনার অনেক ল্যামডা আছে, এন্ড পয়েন্ট আছে, ওগুলো ম্যানেজ করা কিন্তু আবার একটু ঝামেলা, ঠিক আছে? তো নর্মালি যদি আপনি ডিরেক্টলি এন্ড পয়েন্টের সাথে কানেক্ট করেন আপনার অ্যাপ থেকে, তখন কিন্তু আপনার এটা ম্যানেজ করা একটু প্রবলেম্যাটিক। সো তখন আপনি আবার একটা এপিআই গেটওয়ে ইমপ্লিমেন্ট করে সেটা থ্রুতে সার্ভ করতে পারেন।
তো যখনই সার্ভারলেসের কথা আমরা বলি এবং সার্ভারলেস আর্কিটেকচারে যেটা হচ্ছে যে তার মানে যে সার্ভার আমার একদমই দরকার নেই তা না, সার্ভার অবশ্যই দরকার আছে, বাট আমাদের নিজস্ব এটা ম্যানেজ করতে হয় না। আমরা অ্যাজ এ স্মল ইউনিট, অ্যাজ এ ফাংশন অথবা অ্যাজ এ ছোটো কাস্টম কোড ব্লক আকারে এগুলো রান করতে পারি। আমরা এটা বলি ব্যাক এন্ড অ্যাজ এ সার্ভিস, ব্যাস অথবা ফাংশন অ্যাজ এ সার্ভিস প্ল্যাটফর্ম বা ফ্যাস প্ল্যাটফর্ম। এবং এডাব্লিউএসে এটা এখন খুবই পপুলার একটা সার্ভিস। এবং আমরা আসলে নর্মালি যেটা হয় যে এডাব্লিউএস অথবা এই ধরনের যারা ক্লাউড প্ল্যাটফর্মে এই সার্ভিসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আমরা ইউজ করছি। সো সার্ভারলেস প্যাটার্ন হচ্ছে এটা একটা মানে খুব কমন এখন একটা প্র্যাকটিস। নাও চলে আসি মাইক্রো সার্ভিসে। সো এটা বর্তমান সময়ের খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা অনেস্ট যদি রিভিউ দেই সেটা হচ্ছে যে এটা এমন একটা অবস্থায় চলে আসছে যে আপনি যদি মাইক্রো সার্ভিস না ইউজ করেন সবাই আপনাকে ধরে নেবে যে আপনি বুঝেনই না কিছু, মানে যে কোনো কিছু হইলেই মাইক্রো সার্ভিসে যেতে হবে, ঠিক আছে। যদি আমিও সেম দোষী, যে আমিও এটা বিলিভ করি মাইক্রো সার্ভিস খুবই ভালো একটা আর্কিটেকচারাল প্যাটার্ন। সো আমিও সব জায়গায় মাইক্রো সার্ভিস পুশ করার চেষ্টা করি, বাট যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং যে মাইক্রো সার্ভিস সব জায়গায় যে ভালো কাজ করবে তা নাও হইতে পারে, ঠিক আছে। সো নর্মালি আমরা টিপিক্যালি যেভাবে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করি সেটা হচ্ছিল সব কিছু একসাথে থাকে আমাদের, তাই না। আমরা এটা বলি মনোলিথ, মানে একটা বিশাল সিস্টেম। সে আপনি একটা ইআরপি তৈরি করছেন অথবা সে ব্যাঙ্কিং সিস্টেম তৈরি করতেছেন, আপনি সব কিছু একসাথে রাখছেন। তো এটাকে আমরা বলি মনোলিথ বা সব কিছু এক জায়গায়। সো এটার একটা বড় প্রবলেম যেটা হচ্ছে যে আমরা যখন এটাকে স্কেল আপ করতে চাই অথবা এটাকে আপগ্রেড করতে চাই তখন আমাদের জন্য এটা মেনটেন করা বা স্কেল করা অনেক টাফ হয়ে যায়, কারণ এত বড় জিনিস ভয় থাকে যাচ্ছে এটা যে চেঞ্জ করলাম এটার কারণে আবার আরেকটা কিছু না ভেঙে যায়। মানে খুবই এটা হচ্ছে আমার কাপলড, একজন আরেকজনের সাথে কাপলড, এবং এটা কোনোভাবে আমরা করতে পারি না। মানে স্কেল করা খুবই টাফ, এমন না যে করা যায় না, অবশ্যই যায়, বাট খুবই টাফ এবং টাইম কনজিউমিং। এই প্রবলেম থেকে দূর করার জন্য যেটা কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে যে আমরা পুরো আর্কিটেকচারকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে ফেলি। আমরা বলি এটাকে আমাদের যে সার্ভিস ছিল গুলো ছিল সেগুলো আমরা ছোট ছোট মাইক্রো সার্ভিস আকারে তৈরি করে ফেলি। এবং এই মাইক্রো সার্ভিসে যেটা হয় প্রত্যেকটা মাইক্রো সার্ভিস তার নিজস্ব একটা মডিউল আকারে থাকে। সো এখানে হতে পারে যে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসে আপনার ডেটাবেস থাকতে পারে, নাও থাকতে পারে, এবং মাইক্রো সার্ভিস টু মাইক্রো সার্ভিস একটা কমিউনিকেশন থাকে। ইউজুয়ালি আমরা এই কমিউনিকেশনটা করি রেস্ট এপিআই থ্রুতে অথবা আরপিসি থ্রুতে। এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড কমিউনিকেশন প্যাটার্ন বিটুইন আমাদের দুটা মাইক্রো সার্ভিসের অথবা অন্যান্য মাইক্রো সার্ভিসের ভিতরে। তো আমাদের এখন যে ট্রেন্ডটা চালু হচ্ছে যে ধরেন আমি একটা রেস্ট এপিআই তৈরি করলাম, ওইটা একটা আলাদা সার্ভিস বানিয়ে ছেড়ে দিলাম, ওইটাই মাইক্রো সার্ভিস। বাই ডেফিনিশন আসলেই ট্রু, এটা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস তো এটা সার্ভিস হিসেবে আমরা কাউন্ট করতেই পারি। বাট অনেকে দেখি এটা ফেসবুকে অথবা কমিউনিটিতে ট্রল করেও, আচ্ছা যে মাইক্রো সার্ভিস মানে হচ্ছে রেস্ট এপিআই। নট নেসেসারিলি। আমি এক্সাম্পল দিই, আমি যখন মাইক্রো সার্ভিস তৈরি করা শুরু করলাম 2015 সালে টেলিনর হেলথের জন্য, আমি যখন টেলিনর হেলথ ছাড়ি তখন আমাদের প্রায় 30+ মাইক্রো সার্ভিস ছিল, এবং আমাদের কিছু ইন্ডিপেন্ডেন্ট মাইক্রো সার্ভিস ছিল যাদের নিজস্ব ডেটাবেস আছে, আমাদের কিছু ছিল শেয়ার ডেটাবেস। এবং আমি যে কারণে মাইক্রো সার্ভিস প্ল্যাটফর্মের অ্যাডভোকেসি করি এটার রিজনটা হচ্ছে পলিগ্লট, আর কিছু না হলেও পলিগ্লটটা যেটা হচ্ছে যে আমি চাইলে ডিফারেন্ট মাইক্রো সার্ভিস ডিফারেন্ট টেকনোলজি স্ট্যাক দিয়ে তৈরি করতে পারি, এবং এটা খুবই একটা ভালো জিনিস। টেলিনর হেলথে যখন আমি ছিলাম আমাদের মাইক্রো সার্ভিসের টেকনোলজিগুলো আপনাদের বলি। আমাদের ছিল লারাভেল, যেসব আমাদের ইন্টারনাল সফটওয়্যার ইউজ করতাম আমরা, যেমন ডক্টর ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আমাদের আরও যে অ্যাডমিন, এগুলো ছিল আমাদের লারাভেলে করা। আমাদের ওয়েবসাইট ছিল ড্রুপলে, আমাদের এপিআই যেটা কোর আমরা যেটা হার্ড বলি সেটা ছিল নোড.js-এ। আমাদের ইউএসএসডি ছিল ফার্স্টে পিএইচপিতে, দেন নিয়ে গেলাম আমরা গোতে, দেন অনিরুদ্ধ নিয়ে আসলো আবার পাইথনে। দেন আমাদের ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন ছিল জ্যাঙ্গোতে, আমাদের গ্রামীণ ফোনের সাথে বিলিং ছিল আমাদের জাভাতে, ঠিক আছে। সো ইটস এ মিক্স অ্যান্ড ম্যাচ, এবং আমরা টেকনোলজিগুলো চুজ করতাম বেসড অন আমাদের নিড, এমন না যে একটা মজা করার জন্য চুজ করলাম, একটা রাখতে পারতাম আমরা সিঙ্গুলারিটি। বাট আমার কাছে যেটা মনে হয় যে যখন যেটার জন্য ভালো সলিউশন সেটাই আমরা করব। এবং আমাদের কিছু জিনিস ছিল রিয়্যাক্টে, কিছু ছিল আমাদের যেমন
কন্টেন্ট সার্ভিস ছিল আমাদের ইসে লারাভেলেই। সো এটা ছিল আমাদের লারাভেলে লুমেন স্পেশালি, কারণ যেহেতু আমাদের ইউআই পার্টটা কম। তো এই ধরনের সব মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাদের এই সার্ভিসগুলো তৈরি করা ছিল, এবং আমরা ডিসিশন নিতাম এভাবে যে আমাদের আসলে ইউজ কেসগুলো কী, আমাদের কেমন লোড নিতে হবে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট সব কিছু চিন্তা করেই কিন্তু আমরা এই সার্ভিসগুলো করতাম। এবং এটার সুবিধা যেটা হচ্ছে যে মডুলার, যেটা বললাম বারবার, আমি সব কিছু আলাদা করতে পারি, সেগ্রিগেট করতে পারি ছোটো ছোটো সার্ভিস, এবং কোনো কারণে যদি আমার একটা সার্ভিস ডাউন থাকে এবং ওটা যদি আমার কোর ডিপেন্ডেন্ট সার্ভিস না হয়, তাহলে বাকি সার্ভিসগুলো রান করবে, যেটা আমার নর্মালি মনোলিথে সম্ভব না। স্কেল করা সম্ভব, ফর এক্সাম্পল আমার কোর এপিআইতে সবচেয়ে বেশি হিট হচ্ছে, সো আমি কোরের হয়তো স্কেল আপ করে এটাকে 4-5টা ইনস্ট্যান্স রান করছি লোড ব্যালেন্সার দিয়ে, কিন্তু বাকিগুলো আমার এক্স্যাক্টলি অ্যাজ ইট ইসই আছে। এটা আমার জন্য সুবিধা। ইন্টিগ্রেশন করতে পারি আমরা খুব ইজিলি, ডিস্ট্রিবিউট করাও আমাদের খুব সিম্পল হয়ে যায়, আমরা ডেপ্লয় করতে পারি ইজিলি। সো মাইক্রো সার্ভিস লুকস রিয়েলি গুড, সব দিক থেকে মনে হয় যে মাইক্রো সার্ভিস ইজ দ্য, মানে কী বলবো, এটা যে এখন হচ্ছে ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড, কিছু হলে মাইক্রো সার্ভিসে যেতে হবে। বাট এটার প্রবলেমও আছে। কেমন প্রবলেম? আপনি আগে একটা সার্ভিস মেনটেন করতেন, এখন আপনার মাইক্রো সার্ভিসে, যেটা আমরা টেলিনর হেলথে ফেস করতাম, যে আমার যখন এত মাইক্রো সার্ভিস হয়ে গেল, আমাদের ডেভঅপস টিমের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, যে ভাই এইটা আপ আছে কিন্তু ওইটা তো ওইটার সাথে কানেক্ট করতে পারতেছে না। সো আমাদের কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হতো যে কোনটা আপ আছে, কোনটা ডাউন হচ্ছে, কার কী প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে। এই যে মনিটরিংগুলা, আমাদের ইসেগুলা, অ্যাভেলেবিলিটিগুলো এনশিওর করা, এগুলো আসলে একটু ঝামেলার হয়ে যায়। তখন আপনার আবার আরও অ্যাডভান্স নলেজ দরকার হয়, যে আপনার কন্টেনার ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার অর্কেস্ট্রেশন, ঠিক আছে, মনিটরিং, লগিং, মানে বহু কিছু চলে আসে, যেটা হয়তো আমরা মনোলিথে এই জিনিসগুলো করতাম না। সো দুই দিকে আপনার চিন্তা করতে হবে। যে মাইক্রো সার্ভিস খুব ভালো একটা জিনিস, আমার খুব পছন্দের একটা প্যাটার্ন, আর্কিটেকচারাল প্যাটার্ন, কিন্তু এটার কিছু ট্রেড অফসও আছে। বাট ট্রেড অফসের ক্ষেত্রে যেটা বলবো, যে আমার যদি 10টা ভালো জিনিস থাকে, সেটা সাথে যদি 1-2টা খারাপ জিনিস আসে, আমার কাছে মনে হয় আমি ওই 10টা ভালো জিনিসের দিকেই যাব। তো আমরা যখন সফটওয়্যার আর্কিটেকচার ইভলিউশনটা দেখি, যে বা বিবর্তনটা দেখি, সেটা ছিল যে আমাদের শুরুতেই ছিল এটা মনোলিথ, যে সব কিছু এক জায়গায়। তারপরে চলে আসলো আমাদের খুব পপুলার একটা প্যাটার্ন, যেটা 99 মানে 90 এর দিকে এটা খুবই পপুলার একটা ছিল, 2000 সালের দিকে এটা খুবই পপুলার ছিল, সেটা ছিল SOA, আমরা বলি সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার বা সোয়া। সো এখানেও ছিল যে আমরা ডিফারেন্ট সার্ভিসে ভাগ করতাম, এবং সার্ভিসগুলো একসাথে থাকতো, কিন্তু আমরা এই সেগ্রিগেশনটা করতে পারতাম যে সার্ভিসের। তারপরে আমরা মুভ করলাম মাইক্রো সার্ভিসে। এখন যেটা হচ্ছে, সার্ভিসই প্রত্যেকটা আমার আলাদা, এবং কিছু সার্ভিসের জন্য আলাদা ডেটাবেস আমার থাকতে পারে, কিছু সার্ভিসের জন্য আমার হয়তো শেয়ার ডেটাবেস থাকতে পারে। বাট এই যে আলাদা করাটা মাইক্রো সার্ভিসে, সেটা একটা কমন ইসে চলে আসছে, মানে প্র্যাকটিসে। এবং বর্তমান ওয়ার্ল্ডে আমরা এই মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচারগুলোর একটা বুম দেখতেছি এখন। এবং আমি যাদেরকে ফলো করি, স্পেশালি যারা টপ আর্কিটেক্ট ওয়ার্ল্ডের, লাইক একজন হচ্ছে আঙ্কেল বব। সো আঙ্কেল ববের একটা থিওরি আছে, যেটা হয়তো আমার টেলিনর হেলথের কলিগরা এখন করতে পারবে, রিলেট করতে পারবে। যে আমরা শুরুতে মনোলিথ দিয়ে শুরু করেছিলাম, তার মানে হচ্ছে আমাদের প্রথম যখন আমরা এপিআইটা তৈরি করি, আমাদের সব কিছু আমাদের ওই কোর এপিআইতে ছিল, বিলিংয়ে ছিল করে, সাবস্ক্রিপশন করে, এভরিথিং করে। এবং আমাদের আস্তে আস্তে দেখলাম যে আমাদের কোরের সাইজ অনেক বেড়ে যাচ্ছে এবং পারফরমেন্সে ইম্প্যাক্ট করছে। দেন আমরা ভাঙা শুরু করলাম, আচ্ছা ঠিক আছে, এটাকে ভাঙো, এটাকে আলাদা করো। এবং আমরা যেটা করলাম, যে নর্মালি আমরা যেটা করি, যে মনোলিথ থেকে আমরা মাইক্রো সার্ভিসে যাই। সো আঙ্কেল বব একটা মজার কথা বলছে, যে আমি যখন মনোলিথ থেকে মাইক্রো সার্ভিসে ট্রান্সফর্ম করলাম, তার মানে এই না যে আমার কাজ শেষ। দরকার হইলে যেটা হবে, আমাকে আবার মাইক্রো সার্ভিস থেকে মনোলিথে যেতে হবে। সো তার মানে হচ্ছে এই সাইকেলটা আমার কন্টিনিউ করবেই, মনোলিথ টু মাইক্রো সার্ভিস এবং মাইক্রো সার্ভিস টু মনোলিথ। এখন মনে আসতে পারে যে আমি যদি একবার মাইক্রো সার্ভিসে চলে যাই, দেন আমি আবার মনোলিথে কেন আসবো? অনেক সময় যেটা দেখা যায়, যে আপনি যখন মাইক্রো সার্ভিসে, যে আমাদের যেটা অ্যাপ্রোচ হয়, আমরা সব ভাগ করে ফেলি ছোটো 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 অনেক মাইক্রো সার্ভিস। দেখা গেলো যে কয়েকটা মাইক্রো সার্ভিস আসলে ওই রকম আমার ইউজ হচ্ছে না, বা আমার এটা মনিটর করা খুব টাফ হয়ে যাচ্ছে। এই ডেপ্লয়েবিলিটির কথা বলি, মনিটরিংয়ের কথা বলি, স্কেলেবলের কথা বলি, তো আমাদের জন্য একটু ঝামেলা হচ্ছে। সো আমরা কী করতে পারি তখন? আরও 4-5টা মাইক্রো সার্ভিস মিলে একটা সার্ভিস তৈরি করতে পারি। তার মানে হচ্ছে আমরা ছোটোখাটো একটা মনোলিথ আবার তৈরি করলাম। সো এই যে সাইকেলটা, মনোলিথ টু মাইক্রো সার্ভিস টু মনোলিথ, এই ধরনের সাইকেল অলওয়েজ কন্টিনিউ করতে হবে। তার মানে না যে আমি একবার মাইক্রো সার্ভিস বেস ডিজাইন করে ফেললাম, তার মানে এভরিথিং ইজ ফাইন, এটা হবে না। আপনার দরকার হলে মাইক্রো সার্ভিসের যে আপনি ভাগ করলেন একটা সার্ভিস, সেটাকেও ভাগ করে আবার ছোটো সার্ভিসে আপনি তৈরি করতে পারেন। এটা সব সময় কন্টিনিউ হবে। এবং যদি আমি বিল্ডিংয়ের এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম,
সফটওয়্যার আর্কিটেকচার আর রেগুলার আর্কিটেকচার যেটা হয় বিল্ডিংয়ের ক্ষেত্রে সেম না। কারণ আপনি ধরেন আমাদের সংসদ ভবন ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু আমি চাইলে এখন চেঞ্জ করতে পারবো না, কারণ এটা ফিক্সড। সফটওয়্যার ক্ষেত্রে আসলে এটা অ্যাপ্লিকেবল না। আমার যখন প্রয়োজন আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, ডিপেন্ড অন আপনার সিস্টেম কী। বেশিরভাগ ক্ষেত্রে এন্টারপ্রাইজ আর্কিটেকচারের ক্ষেত্রে এই ঝামেলা হয় যে আমরা চাইলেই রাতারাতি অনেক কিছু চেঞ্জ করতে পারি না। বাট যেহেতু আমরা এখন স্টার্ট আপ কালচারে চলে আসছি, আমরা চাই যে যত বেশি ডাইনামিক আমরা হব তত আমাদের জন্য বেটার, এবং এটার জন্য মাইক্রো সার্ভিস হতে পারে একটা ভালো সলিউশন। তো মাইক্রো সার্ভিসের আরেকটা মিসকনসেপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রো সার্ভিস মানেই হচ্ছে কন্টেনার, যে কন্টেনার ছাড়া মাইক্রো সার্ভিস নাই, যে মাইক্রো সার্ভিস করতে হলে আমার কন্টেনার বা ডকার এটা লাগবেই। তো নর্মালি যেটা হয় যে মনোলিথের ক্ষেত্রে আমরা যেটা করতাম, আমরা বেয়ার মেটাল যেটা বলি যে সার্ভারে আমরা ডিরেক্টলি সব কিছু রাখতাম। মাইক্রো সার্ভিসে আমরা সেম করতে পারি, আমাদের কেউ না করেনি। অথবা আমরা যেটা করতে পারি ভার্চুয়ালাইজ করতে পারি, যে ভার্চুয়ালাইজেশন আমরা ওপেন ভিপিএস এই ধরনের অনেক সলিউশন আছে যেগুলো আমরা ভার্চুয়ালাইজেশনের জন্য ইউজ করতে পারি। অথবা আমরা কন্টেনার তৈরি করতে পারি ডকার দিয়ে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার ক্লাউড, পাবলিক ক্লাউডে আমরা এগুলো হোস্ট করতে পারি। লাইক সে আমার ডকার কন্টেনার না করে আমি করলাম একটা এডাব্লিউএস একটা ছোটো ইনস্ট্যান্স তৈরি করলাম আমার সার্ভিসের জন্য, সেটাও হতে পারে। বাট ডকারে আমাদের যেটা সুবিধা হয় যে আমাদের ডেপ্লয়েবিলিটিটা অনেক ইজি হয়ে যায়, এবং যার কারণে ডকার এখন কাইন্ড অফ লাইক সিনোনিমাস। আপনি মাইক্রো সার্ভিসের কথা বললে যেটা ফার্স্ট চলে আসে সেটা হচ্ছে ডকার, যে কন্টেনার তৈরি করা। বাট এইটা ছাড়াও সম্ভব আপনি মাইক্রো সার্ভিস তৈরি করা, কিন্তু যেটা হয় যে ডকার হলে আমাদের জন্য এই ডেপ্লয়েবিলিটিটা অনেক ইজি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। বাট ওটার আবার ঝামেলা আছে কিছু। সো যেটা বললাম যে প্রজ অ্যান্ড কনস সব আমার ইসেতেই থাকবে, কী বলেন নাম, প্যাটার্নেই থাকবে। আর মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে যখন আপনারা এই ধরনের কাজ করবেন, এবং যেটা আমরা ফেস করছিলাম টেলিনর হেলথ যখন এটা আস্তে আস্তে গ্রো করতেছিল, যে আমরা এই সার্ভিস স্কেলেবিলিটির ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি সব সার্ভিসকে হার্ড কোডেড রেখে দিই যে এই সার্ভিস ওই আইপির সাথে কানেক্ট করবে, এই পোর্টের সাথে কানেক্ট করবে, তখন আসলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমরা যখন স্কেল করতে যাব তখন আমার দেখা গেলো আইপি চেঞ্জ হচ্ছে, পোর্ট চেঞ্জ হচ্ছে, ডাইনামিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই ঝামেলাগুলো থেকে যায়। তখন আপনার আরও এক্সট্রা কিছু জিনিস নিয়ে আসতে হয়, যেমন সার্ভিস ডিসকভারি, আপনার ম্যানেজমেন্ট লাইক কুবারনেটিক্স থেকে শুরু করে এই জিনিসগুলা, তখন কিন্তু আপনার নলেজ লেভেল আরও বাড়াতে হবে। সো মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে যেটা হবে যে দিস ইজ দ্য, আমি যেটা বলি যে সবসময় মাইক্রো সার্ভিস হচ্ছে এখনকার ডিফল্ট। এবং আমি যখন অ্যাজাইল ক্লাস নিয়ে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের পড়াই, মাইক্রো সার্ভিসও পড়াই, কারণ আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্যাটার্ন আমার দেখা এখন পর্যন্ত। এবং যেটা আমি বলি যে সময় উপযোগী প্যাটার্ন, এমন না যে এটা সবচেয়ে বেস্ট সেটা বলবো না, বাট এটা সময় উপযোগী একটা প্যাটার্ন যেটা আমরা ইউজ করতে পারি। সো যেটা আমার সাজেশন থাকবে যে আপনারা যখন মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করবেন তখন মাইক্রো সার্ভিসের বেসিক জিনিসগুলো নিয়ে খেয়াল রাখতে হবে। মোস্ট অফ দ্য টাইম আমরা মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে একটা এপিআই গেটওয়ে রাখি যার থ্রুতে আমরা সার্ভিসগুলো ম্যানেজ করি। এবং নর্মালি যেটা হয় যে এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার সার্ভিসগুলোকে ডিরেক্ট ক্লায়েন্টে কখনো অ্যাক্সেস দিবেন না, আপনি দিবেন এপিআই গেটওয়ের থ্রুতে। এটা আপনার সিকিউরিটির জন্য বেটার এবং আপনার মেনটেনেবিলিটির জন্য ভালো, ঠিক আছে। এবং এইগুলো নিয়ে যেটা হয় যে এই পার্টিকুলার এই ডায়াগ্রাম নিয়ে কথা বললে অনেক কিছু বলা যায়, বাট আমরা আসলে এত ডিটেলসে যেতে চাই না মাইক্রো সার্ভিসে, কারণ আমাদের আরও টপিক আছে। সেকেন্ড যেটা হচ্ছে এরপরে যেটা, সেটা হচ্ছে রেস্টফুল প্যাটার্ন বা সিম্পলি রেস্ট প্যাটার্ন। এটা আমরা সবাই কম বেশি জানি। হয়তো রেস্ট মানে এই না যে রেস্ট নিতে হবে। সো রেস্ট হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তার মানে হচ্ছে সিম্পলি যে নর্মালি ক্লায়েন্ট সার্ভারে যেটা হয় যে আমাদের কিছু প্রোটোকল ম্যানেজ করতে হয়। সে আমি হ্যান্ডশেক করলাম, দেন ডেটা পাঠালাম, দেন তারপর আমাকে সে ইসে করবে, কী বলার নাম, নর্মালি সোপের ক্ষেত্রে যেটা হতো যে আমি একটা সোপ হেডার পাঠালাম এনভেলাপের আকারে, ওটা আবার ইসে করে এনকোড করে ভিতরে আমার রিকোয়েস্টটা পাঠাচ্ছি, আমার সেশন ম্যানেজার একটা ব্যাপার আছে। তো রেস্ট যেটা বলে যে আমার এত কিছু জানার দরকার নেই, তুমি কে বা তোমার কোন সেশনে তুমি আসলে এখানে আসা ইসে করার কী বলার নাম আসার কথা কি না, অথরাইজেশন তোমার আছে কি না, এত ঝামেলা রেস্ট কিছু বলে না। রেস্ট যেটা বলে যে তুমি যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছো, বেসড অন তোমার রিকোয়েস্ট আমি তোমাকে ডেলিভার করবো। সো এখানে হয়তো আবার আপনার অথেন্টিকেশনের ব্যাপার আসতে পারে, সেটাও আমার রিকোয়েস্টের সাথেই থাকবে। আপনার কী কী ডেটা লাগবে সেটাও রিকোয়েস্টের সাথে লাগবে। সো সব কিছুই সে এখান থেকেই করবে, এবং তার সে কোনো স্টেট হোল্ড করে রাখবে না আসলে যে মিজান আসছে ওর এই ডাটাটা দিলাম, মিজান নেক্সট টাইম আসলে ওর এই ডাটা দিব, আসলে সেটা সম্ভব না। এবং সেই আমরা যেটা বলি যে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, তার মধ্যে আপনি যাভাবে আমাকে রিপ্রেজেন্ট করছেন, আমি যে চাচ্ছি সেটাই আমাকে সে
দিবে বেসড অন আমার ওই ইনফরমেশন যা আমি প্রোভাইড করছি। এখানে আমার সেশন ম্যানেজমেন্টের কোনো ব্যাপার নেই, এবং এখানে আমার ওই মনে রাখারও ইসে নেই যে আসলে ও লাস্ট টাইম এটা রিকোয়েস্ট করছে, এখন এটা দিতে হবে, অথবা ও লাস্টের ওর সেশন আইডি হচ্ছে এটা। ইউজুয়ালি আমরা রেস্টে এগুলো কোনো কিছুই ফলো করি না। এবং এখন বর্তমানে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্পেশালি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, কিন্তু ওয়েব হোক, মোবাইল বেসড অ্যাপ্লিকেশন হোক, আমরা কিন্তু আসলে এই রেস্ট প্যাটার্নটাই ফলো করি। যে আমার একটা রেস্ট ক্লায়েন্ট থাকবে, আমার একটা রেস্ট সার্ভার থাকবে, যার কাছ থেকে আমরা এই ডেটাগুলো আদান প্রদান করতে পারবো। এবং এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমার HTTP ভার্বস, সেটা হচ্ছে যে আমরা কী ধরনের রিকোয়েস্ট করছি, পোস্ট, গেট, পুট, ডিলিট, ফেচ। সো এগুলো হচ্ছে আমার HTTP ভার্বস। আরেকটা হচ্ছে আমার HTTP স্ট্যাটাস, আমার কী কী ধরনের স্ট্যাটাস আমরা দিতে পারি। 200 মানে সাকসেসফুল, 400 লেভেলের যেগুলো হচ্ছে আমার নট অ্যাভেলেবল অথবা ডেটা নেই, 500 লেভেলের যেগুলো হচ্ছে যে আমার অথরাইজেশন ইস্যু, যে তোমার এখানে অ্যাক্সেস নাই। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। সো ইটস রেস্ট প্যাটার্নটা যখন আমরা ইউজ করি, মূলত আমরা দুটো জিনিস খেয়াল রাখি, আমার HTTP ভার্বস যেটা, আরেকটা হচ্ছে আমার HTTP স্ট্যাটাস। এই দুটোর কম্বিনেশনে আমরা এই কাজগুলো করি। তারপরে যেটা হচ্ছে, এটা আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে মাল্টি টেনেন্সি মডেল। এটা জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম, যে আপনি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকেন। সো আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ধরেন ইসে আছে, 20টা ফ্ল্যাট আছে, 20টা ফ্ল্যাটে 20টা ভাড়াটিয়া। তো আপনি কীভাবে তার রিসোর্সগুলো ম্যানেজ করবেন? ধরুন আপনার ইলেকট্রিক বিল কীভাবে আসবে? এখন আপনি চাচ্ছেন যে আপনার বিল্ডিংয়ে একটা সেন্ট্রাল ইলেকট্রিক থাকবে, মিটার থাকবে, অথবা একটা সেন্ট্রাল পানির মিটার থাকবে। তখন কিন্তু আপনার জন্য কার কত বিল আসবে এটা বের করা কিন্তু মানে ভেজালের একটা জিনিস হয়ে যাবে। সো মাল্টি টেনেন্সি মডেলে যেটা হয় আমাদের, বা মাল্টি টেনেন্সি প্র্যাকটিস প্যাটার্নে আমরা যেটা করি, যে এটা অনেকগুলো হতে পারে। একটা হতে পারে যে ধরেন আমি একটা ধরেন করছি, কি বলেন না, সফটওয়্যার তৈরি করলাম বা সার্ভিস তৈরি করলাম, যেখানে আমরা ক্লায়েন্টকে দিচ্ছি। সে আমি কথাই বলি, যে বাংলাদেশে অনেকে এখন তৈরি করছে, HR ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করছে। ধরুন ওয়েব বেসড HR ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি তৈরি করেছেন। আপনি ইচ ক্লায়েন্টকে দিলেন, একটা করে ইনস্টেন্স দিচ্ছেন। তার মানে হচ্ছে তাদের সোর্স কোড আলাদা, তাদের ডেটাবেস আলাদা, এবং যখনই কোনো নতুন ক্লায়েন্ট আসছে, আপনি একটা সাবডোমেইন তৈরি করছেন, তার জন্য আপনি কোড ডিপ্লয় করতেছেন, ডেটাবেস তৈরি করতেছেন। এটা একটা খুব ইজি সলিউশন, এবং আমরা এটা করতে পারি। এটা আমরা বলি মাল্টি টেনেন্সি মডেলের একটা ওয়ে। এটা আমরা বলি ইনস্ট্যান্স রেপ্লিকেশন। তার মানে হচ্ছে যে আমি ইনস্ট্যান্স তৈরি করছি। তো এটার বড় সমস্যা হচ্ছে যে আমার যখন একটা কোড আপডেট করতে হবে, সে ধরেন আমি একটা নতুন ফিচার দিতে চাচ্ছি, সে আমার 5টা ফাইল চেঞ্জ হচ্ছে এই পার্টিকুলার ফিচারের জন্য, আমার যতগুলো ইনস্ট্যান্স আছে প্রত্যেকটাতে যে আমার চেঞ্জ করতে হবে। এবং এটা একটা ঝামেলা, কারণ একই কোড বেস, এমন কিন্তু কোড চেঞ্জ হচ্ছে, আমার লজিক কিন্তু একই, কোডও কিন্তু এক, কিন্তু আমার ক্লায়েন্ট ডিফারেন্ট। সো আমরা কী করলাম, কোড আলাদা করে ফেললাম, কারণ আমরা ওই যে ডাইনামিক্যালি যে একটা কোড থেকে মাল্টিপল ডেটাবেস, এটা ঝামেলার দিকে না, যে আমরা এটাই করে ফেলছি। কিন্তু এটা আসলে যখন আপনার টেনেন্ট অনেক বেড়ে যাবে, সে 2-3জন হলে ঠিক আছে, আপনার যদি সে 500 অথবা 1000 অথবা 10,000 টেনেন্ট হয়, তখন আপনার এই পার্টিকুলার ইনস্ট্যান্স রেপ্লিকেশনে যে আপনি প্রবলেম ফেস করবেন। তারপরে যেটা হয় যে ঠিক আছে, তাহলে আমরা কাজ করি, আমরা কোড একটাই রাখি, বাট ডেটাবেস আলাদা করি। আমরা এটাকে বলি ডেটা সেগ্রিগেশন মডেল মাল্টি টেনেন্সির ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে যেটা হয়, আমার যত ইউজার আছে সবাই এক জায়গায় লগ ইন করবে, মানে একটাই অ্যাপে লগ ইন করবে। কিন্তু সে যখন তার আসবে, সে আমার যদি সাবডোমেইন থাকে, সে abc.com অথবা a.xyz.com, b.xyz.com। সো a.xyz-এর জন্য যে সোর্স কোড, b.xyz-এর জন্য আমার সেম সোর্স কোড। হয়তো কিছু কনফিগারেশন আমরা ডাইনামিকলি চেঞ্জ করে ডিসাইড করি কোন ডেটাবেস কার কাছে যাবে। সো এটা দুইটা মডেল হয় ডেটা সেগ্রিগেশনে, যে ডেটাবেস আমার আলাদা থাকবে প্রত্যেকটা ইউজারের, এবং আমরা হয়তো সাবডোমেইনের উপর বেস করে অথবা কোনো URL প্যাটার্নের উপর বেস করে আমরা কনফিগারেশনটা ডিফারেন্টলি করব। তো এটা একটা পপুলার মডেল, এটা আমরা বলি সেপারেট ডিবি মডেল, কিন্তু কোড হচ্ছে একটা। ডেটা সেগ্রিগেশন মডেল, ওয়ান কোড বাট সেপারেট ডিবি। এটা একটা মাল্টি টেনেন্সি মডেলের খুব পপুলার ফরম্যাট। আরেকটা যেটা হতে পারে, সেটা হচ্ছে আমরা বলি ডিবি থাকবে একটা, কিন্তু সেপারেট স্কিমা থাকবে। এখন নর্মালি যেটা হয়, আপনারা যদি PostgreSQL-এ কাজ করেন, PostgRE-তে, তাহলে এই জিনিসটা কাজ করবে, কারণ PostgRE আমার সেপারেট স্কিমা সাপোর্ট করে। MySQL-এ যখন কাজ করবেন, আমি জানি না রিসেন্টলি, কারণ লাস্ট 5 ইয়ার্স আসলে MySQL দেখা হয়নি তেমন, Postgres নিয়ে কাজ করা হচ্ছে।
মাইএসকিউএলে আগে এটা ছিল না, আশা করি এখনও নাই, যতটুকু আমার রিকল করি যে মাইএসকিউএলেও আপনার এই স্কিমা সেপারেট করা যায় না। তার মানে হচ্ছে আপনার যেটা ডেটাবেস এটা আপনার স্কিমা, কিন্তু পোস্টগ্রেসে আপনি একটা ডেটাবেস অনেক স্কিমা তৈরি করতে পারেন। তার মানে হচ্ছে যে আপনার ডেটাবেস কিন্তু আলাদা করতে হবে। বাট পোস্টগ্রেসের এক্সাম্পলে যেটা হয় যে আপনার ডেটাবেস একটা, কিন্তু আপনি ক্লায়েন্টের নাম দিয়ে অথবা আপনি ডিফারেন্ট স্কিমা তৈরি করতে পারেন। তার মানে হচ্ছে ডেটা আমার সেপারেট হয়ে যাচ্ছে, প্রাইভেসি আমার ঠিক থাকছে, কিন্তু ডেটাবেস একটা। আবার সেক্ষেত্রে এটার জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকতে পারে, যেহেতু সিঙ্গেল ডেটাবেস আপনার যদি স্কিমা অনেক বেশি হয়ে যায় তাহলে আপনার ডেটাবেসের পারফরমেন্সেও কিন্তু ইম্প্যাক্ট করবে। সো যখনই কোনো মাল্টি টেনেন্সি মডেল নিয়ে কাজ করবেন বা প্যাটার্ন নিয়ে কাজ করবেন, যেটা সাজেশন হচ্ছে যে আপনার এই ধরনের আর্কিটেকচারের ক্ষেত্রে আপনার জাজমেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে আপনি কোনভাবে যাবেন, ডেটা সেগ্রিগেশনে যাবেন না ইনস্ট্যান্স রেপ্লিকেশনে যাবেন। আর যদি ডেটা সেগ্রিগেশনেও যান তাহলে আপনি কীভাবে যাবেন, সেপারেট ডিবিতে যাবেন না সিঙ্গেল ডিবিতে যাবেন। এবং যেটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনার নাম্বার অফ মানে ইউজার্স, আমার ডেটাবেস লোড, আমার কী বলবো এটার ট্রাফিক, সব কিছুর উপর বেস করে কিন্তু আমার এই ডিসিশনটা নিতে হবে। আমার পার্সোনালি আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য মিডল ওয়ান, দ্য সেপারেট ডিবি বাট ডেটা সেগ্রেগেশন মডেল। তার হচ্ছে সোর্স থাকবে আমার একটা, বাট ডেটাবেস থাকবে আমার আলাদা। তারপরে যে প্যাটার্নটা আমরা কথা বলবো, এটা অনেকেই স্পেশালি যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার তারা এটা খুব ভালোভাবে জানেন। আমরা যেমন এমভিসি ইউজ করি মেইনলি ইসের জন্য, ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। ভাইপার হচ্ছে খুব পপুলার একটা প্যাটার্ন, সেটা হচ্ছে আমার মোবাইল বেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। সো এখানে যেটা হয় যে ভাইপারের রিপ্রেজেন্টেশনটা যেটা হচ্ছে ভি ফর ভিউ, আই ফর ইন্টারাক্টর, পি হচ্ছে প্রেজেন্টার, আমরা অলরেডি প্রেজেন্টার নিয়ে কথা বলছি, ভিউ নিয়ে কথা বলছি। ই হচ্ছে আমার এন্টিটি, আর হচ্ছে আমার রাউটার। সো নর্মালি যেটা হয় যে আমরা যখন কোনো মোবাইল অ্যাপ্লিকেশন করি, তৈরি করি, সো ভিউ কী করে, ভিউ আমার ওনস করে এবং ইউজারের যে অ্যাকশনগুলো সেটা প্রেজেন্টারকে পাঠায়। প্রেজেন্টার আমার যেটা করে সে ওন করে এবং সে আপডেট নেয় ইটারেটর থেকে, ইন্টারাক্টর থেকে, যে আমার কী কী ডেটা আছে, এই ডেটাগুলো আমার লাগবে মডিফাই করা ডেটা, সব কিছু সে করে ইন্টারাক্টরের থ্রুতে। এবং ইন্টারাক্টর যেটা করে সে জানে যে এই যে আমার ডেটাগুলো দিচ্ছে অথবা নিচ্ছে এটা কার কাছ থেকে আমি নিব অথবা কাকে আমি স্টোর করবো, এটা আমরা বলি এন্টিটি। সো এই ইন্টারাক্টর যেটা কাজ করে এন্টিটির সাথে, এবং যখন এটা আপডেট হয়ে যায় তখন সে প্রেজেন্টারকে জানায় যে হ্যাঁ এটা আমার ডান, এবং প্রেজেন্টার জানায় আমার ভিউকে। এবং মাঝখানে সে যেটা করে সেটা হচ্ছে যে এই প্রেজেন্টারের যে আমার ভিউ যে আমাকে রিকোয়েস্ট করলে এটা কি আসলে আমার পাওয়ার কথা কিনা এই ভিউ থেকে, এই জিনিসগুলো সে আমার মিডিয়েট করে রাউটারের থ্রুতে। সো এই ভাইপার প্যাটার্নটা ইউজুয়ালি যদি আপনারা সুইফটে কাজ করেন অথবা সুইফটের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি পপুলার সেই ভাইপার প্যাটার্নটা, যে আমরা যদি সুইফটে কাজ করি তাহলে ভাইপার প্যাটার্নটা অনেক বেশি ইউজ করা হয়। আমি যেহেতু মোবাইল ডেভেলপার না, সো জাস্ট যখন পড়াই তখন এগুলো জানি, বাট খুব একটা আসলে এটা নিয়ে কাজ করার সুযোগ হয়নি। বাট এটা একটা খুবই পপুলার একটা প্যাটার্ন যেটা হচ্ছে আমার মোবাইল বেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। এই পাশে আরেকটু মজার একটা জিনিস, এটা একটা ভাই রিকোয়েস্ট করছে কালকে যেটা নিয়ে একটু কথা বলার জন্য। সো সেটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড ফর ফ্রন্ট এন্ড, নামটাই খুব ইন্টারেস্টিং, বিএফএফ প্যাটার্ন। সো বিএফএফ প্যাটার্নে যেটা হয় যে আমরা তো নর্মালি কাজ করি মাইক্রো সার্ভিস বেসড, আমাদের কিছু থাকে কী বলেন না, প্রত্যেকটা সার্ভিস আমরা মাইক্রো সার্ভিসে ইউআই বলি, আমরা এপিআই বলি, সব কিছু আমরা মাইক্রো সার্ভিস হিসেবে দেখি। ওখানে কিন্তু আমরা এটা দেখি না এটা ফ্রন্ট এন্ড এটা ব্যাক এন্ড। সো কিছু মাইক্রো সার্ভিস যেটা আছে সে আমার ফ্রন্ট এন্ড একটা মাইক্রো সার্ভিস হতে পারে। সো বিএফএফ হচ্ছে ওই বেসড অন মাইক্রো সার্ভিসের মতো, এটা একটু চেঞ্জ করা কিছু। সো আমরা যেটা বলি যে আমরা দুইটা লেয়ারে ভাগ করি, একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং ব্যাক এন্ডগুলো স্পেসিফিক্যালি কাজ করবে ফ্রন্ট এন্ডের জন্য, ঠিক আছে? ব্যাক এন্ডগুলো কোনো স্পেসিফিক জেনেরিক পারপাস নাই, মানে তার কাজ হচ্ছে একটা ফ্রন্ট এন্ডের জন্য। ফর এক্সাম্পল আমার মোবাইলের জন্য আমার এক ধরনের ডেটা দরকার ড্যাশবোর্ডের জন্য, অথবা মোবাইলের হোম স্ক্রিনের জন্য এক ধরনের ডেটা দরকার, সে কমিউনিকেট করবে জেনেরিক এপিআইতে না। নর্মালি এটা কখন আমরা করি, সে ফর এক্সাম্পল আমি ডেস্কটপের জন্য ড্যাশবোর্ড তৈরি করবো, এখানে আমার সেলস ডেটা এটা সেটা চার্ট অনেক কিছু আমার দরকার। সো আমরা যদি এখানে একটা কমন এন্ড পয়েন্ট রাখি যেখানে আমার অনেক ডেটা আসতেছে যেগুলো আসলে আমি মোবাইলের জন্য ইউজ করব না, তাহলে আমার পয়েন্টটা কি? আমরা কি করি, আরেকটা এন্ড পয়েন্ট তৈরি করি মোবাইলের জন্য। সো ব্যাক এন্ড ফর ফ্রন্ট এন্ড যে কনসেপ্টটা বলে যে তুমি ব্যাক এন্ড তৈরি করো তোমার ফ্রন্ট এন্ডের যে সার্ভিসটা দরকার সেটার জন্য। তার মানে হচ্ছে যদি
আমার মোবাইলের জন্য একটা দরকার, ড্যাশবোর্ড দরকার। তার মানে আমার একটা সার্ভিস থাকবে ব্যাক এন্ডে, যেটা হবে নাম হবে যে মোবাইল সার্ভিস, মোবাইল ড্যাশবোর্ড ধরলাম। তার কাজ হচ্ছে এটার সাথে দেখা গেলো আমার ইউজার ডেটা, একটা সার্ভিস আছে মাইক্রো সার্ভিস, যেটা হচ্ছে ইউজার রিলেটেড ডেটা আমাকে দিবে। একটা মাইক্রো সার্ভিস আছে হয়তো আমার কী বলে না, সেলস ডেটা দিবে। এইগুলো সে করবে, কালেক্ট করে সে একটা ডেটাটা সাপ্লাই করবে আমার মোবাইলকে। স্পেশালি আপনি যদি মোবাইল বেসড অ্যাপ্লিকেশন ডিজাইন করতে চান, এটা খুবই কাজের একটা জিনিস। নাহলে যেটা হবে যে আপনার এত এন্ড পয়েন্ট আপনার তৈরি করতে হবে, এটা ম্যানেজ করা খুব টাফ। আমার মনে আছে আমি গত বছর ইউএসএতে একটা ক্লাস নিচ্ছিলাম অ্যাজাইলের উপরে। তো ওখানে আমাকে একটা কোম্পানিতে, ওদের মানে ইন্স্যুরেন্স প্রোডাক্ট, খুবই বড় একটা কোম্পানি, প্রায় 5000 ডেভেলপার্স প্লাস আইটি পিপল। সো ওদের একটা কোশ্চেন ছিল যে আমরা এই মাইক্রো সার্ভিসে যাচ্ছি, কিন্তু আমরা একটা প্রবলেম ফেস করছি যে আমাদের প্রচুর এন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে। আমরা যখন ফ্রন্ট এন্ড অ্যাপের থেকে কল করছি, আমার এন্ড পয়েন্টগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ম্যানেজেবল না। কি করা যায়? তখন এই সাজেশনটা তাদেরকে আমি দিয়েছিলাম যে ওয়াই নট ইউ ক্রিয়েট এ স্পেসিফিক এন্ড পয়েন্ট বা ব্যাক এন্ড সার্ভিস, তার সেটা হচ্ছে আমার ওই পার্টিকুলার ভিউ বা ওই পার্টিকুলার সেগমেন্টের জন্য। এবং এইটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে অ্যাজ এ কালেক্টর অর অ্যাজ এ অ্যাডাপ্টার ফর ডিফারেন্ট সার্ভিসেস। এবং এটাকে আমরা সিম্পলি বলি বিএফএফ বা নট বেস্ট ফ্রেন্ড ফর এভার, সেটা হচ্ছে আমার ব্যাক এন্ড ফর ফ্রন্ট এন্ড। তার মানে আমি ব্যাক এন্ডটা এমনভাবে তৈরি করব, এটা আমার একটা স্পেসিফিক ফ্রন্ট এন্ডের জন্যই কাজ করবে। আর আরেকটা এখন প্যাটার্ন যেটা ইমার্জ করতেছে আমাদের সবার, মানে বেসড অন আমাদের প্র্যাকটিসে, সেটা ছিল হচ্ছে আমার মাইক্রো ফ্রন্ট এন্ড প্যাটার্ন। এটা স্পেশালি যারা আপনারা রিয়্যাক্টে কাজ করতেছেন অথবা এই ধরনের ক্ষেত্রে কাজ করছেন, যে আপনারা অনেক বড় অ্যাপ্লিকেশনে তৈরি করছেন, ফ্রন্ট এন্ড লাইক ফ্রন্ট এন্ড হেভি, ব্যাক এন্ডে শুধু আমার এপিআই আছে, ফ্রন্ট এন্ডেই সব, এবং মাল্টিপল টিম কাজ করতেছে। সে আপনি একটা বিশাল ই কমার্স সাইট তৈরি করতেছেন যেটা হেভিলি আমার ফ্রন্ট এন্ড ডিপেন্ডেন্ট। এখন তখন আমাদের যে ঝামেলাটা হয় যে আমরা আসলে কীভাবে ভাগ করব, কারণ ফ্রন্ট এন্ড তো একটা, আমার ব্যাক এন্ড একটা, ফ্রন্ট এন্ড আমার একটা সার্ভিস। আমি তখন কীভাবে এটা কাজ করব? তখন আমরা যেটা বলি যে ওয়াই নট আমরা ওই ফ্রন্ট এন্ডটাকে আরও ভাগ করি, আমরা বলি মাইক্রো ফ্রন্ট এন্ড আর্কিটেকচার। এবং এটা যেটা হয় যে আমরা একইটাই ফ্রন্ট এন্ডকে আমরা আরও ছোটো ছোটো আকারে ভাগ করি, এবং ওই প্রত্যেকটা ভাগের আবার নিজস্ব বিল্ড অ্যান্ড টেস্ট পাইপলাইন থাকবে, এবং এগুলা কম্বাইন আকারে আমার অ্যাকচুয়ালি যাবে প্রোডাকশনে। এটার সুবিধা যেটা হচ্ছে যে আমরা তখন প্যারালালি অনেকেই অনেক কিছু নিয়ে কাজ করতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। তাদের তখন এটা টেনশন থাকবে না যে আচ্ছা আমি তো এই পার্টিকুলার স্ক্রিন নিয়ে কাজ করতেছি, এটা যদি প্রবলেম করে তাহলে কী হবে। সো ওই জিনিসগুলো, ডিপেন্ডেন্সিগুলো, এগুলো অনেক কিছুই আমার সিঙ্গেল একটা কোহেসিভ ইউনিট আকারে কাজ করা সম্ভব হয়। এবং স্পেশালি বড় বড় টিমের ক্ষেত্রে যেটা হয় যে যদি আমরা একই প্রোডাক্টে কাজ করি, কিন্তু এক একটা টিমের দায়িত্বে আমার এক একটা সেগমেন্ট থাকে, একটা পার্টিকুলার স্ক্রিন অথবা একটা পার্টিকুলার ফিচার, এটা থাকে আমার ফ্রন্ট এন্ড রিলেটেড, যেটা আমরা বলি সেটা হচ্ছে এক একটা টিমের দায়িত্ব থাকে। সো সেসব ক্ষেত্রে আমরা এই মাইক্রো ফ্রন্ট এন্ড প্যাটার্নগুলো ইউজ করতে পারি। এবং এখন বর্তমানে রিয়াক্ট বেসড অ্যাপ্লিকেশন যদি হেভি লেভেল অ্যাপ্লিকেশন হয়, সাজেশন থাকবে যে আপনার মাইক্রো ফ্রন্ট এন্ড প্যাটার্নগুলো ইউজ করেন। তার মানে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডে যা আছে এটাকে আপনি আরও ছোটো ছোটো ভাগে ভাগ করেন, ডিকাপল করেন, এবং ইন্ডিপেন্ডেন্টলি এটাকে নিয়ে কাজ করেন। এই কয়েকটা টপিক একটু অ্যাডভান্স টপিক, সো এটা একটু আরেকটা বলেন, এটা খুব পপুলার একটা টপিক, আমার খুব ইন্টারেস্ট এটা নিয়ে গত 2 বছর ধরে। হালকা পড়ালেখা করেছি, খুব একটা বেশি পড়ার চান্স পাইনি বা অ্যাডাপ্ট করার চান্স পাইনি। সেটা হচ্ছে হেক্সাগোনাল আর্কিটেকচার, অথবা এটার আরেকটা নাম হচ্ছে আমরা বলি পোর্ট অ্যান্ড অ্যাডাপ্টার আর্কিটেকচার। সো নর্মালি এটা যেটা হয় যে আমরা হেক্সাগনে যেটা হয় যে 6টা পার্ট থাকে। সো হেক্সাগোনাল আর্কিটেকচার আসলে যেটা হয় যে সে নর্মালি এই আমাদের যে ইসেগুলো আছে, কি বলেন নাম, ডিফারেন্ট কম্পোনেন্ট নিয়ে আমরা যে কাজ করি, এগুলোর ভিতরে কাপলিংটা কত কমানো যায় বা লুজলি কাপল করার জন্য যে ওয়েটা, সেটার জন্য একটা প্রেসক্রাইবড প্যাটার্ন। সো এটা আমরা বলি হেক্সাগোনাল আর্কিটেকচার। এবং সে যেটা করে, সে এগুলো ছোটো ছোটো অনেকগুলো ভাগে ভাগ করে ফেলে। ফর এক্সাম্পল আমাদের ইসে থাকতে পারে কম্পোনেন্টগুলো, যেমন অ্যাপ্লিকেশন কোর, ডেটাবেস, ইউজার ইন্টারফেস, আমার টেস্টগুলা, ঠিক আছে, আমার এক্সটার্নাল সার্ভিসগুলো, এগুলো প্রত্যেকটা আমার আলাদা ইন্ডিপেন্ডেন্ট আমার কম্পোনেন্ট। এবং এটা আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, আমরা এটা এখানে মানে কোনটার পর কোনটা হবে, কীভাবে হবে, এগুলো সবই আমরা কিন্তু
করতে পারি। এবং এটার সুবিধা যেটা হচ্ছে যে আমাদের আহ, সুবিধার যেটা হয় যে এটা আমরা যেহেতু লুজলি কাপল, সো লুজলি কাপলের যেটা হয় যে আমি যদি একটা কোনো কিছু চেঞ্জ করি, এটা আমার বাকিগুলোদের ওইভাবে ইম্প্যাক্ট করবে না, তার মানে আমি এটা চাইলেই চেঞ্জ করতে পারি ভালো মতো। সো লুজলি কাপলিংয়ের জন্য এটা আমাদের খুবই একটা ভালো একটা জিনিস। এবং যে এটা তৈরি করেছে অ্যালিস্টার কুকবার্ন, ও খুবই পপুলার একজন রাইটার, স্পেশালি আর্কিটেকচারাল বুকের জন্য। এবং অ্যালিস্টার কুকবার্নের এটা ইসেও ছিল যে এই জিনিসটা আসলে বেটার কাজ করে। বাট মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় এটা হচ্ছে ওর পার্সোনাল অপিনিয়ন, আবার মার্টিন ফাউলার আবার এটা খুব একটা অ্যাডভোকেট না, এটা খুব একটা পছন্দ করে না। বাট এক একটা একজন আর্কিটেক্টের এক এক রকম পছন্দ। সো হেক্সাগোনাল আর্কিটেকচারে যেটা হয় যে নর্মালি আমার যেহেতু ডিফারেন্ট কম্পোনেন্টে ভাগ করা, সো এই কম্পোনেন্টের ভাগগুলো যখন আমরা করছি, আমরা একটা কম্পোনেন্ট তো একটা কম্পোনেন্ট কীভাবে কমিউনিকেট করবে, তারা যখন কমিউনিকেট করে আমরা পোর্ট এক্সপোজ করি যে এই পোর্টের থ্রুতে তোমার আমার কমিউনিকেট করতে হবে। অনেকটা আমার ইসের মতো, মাইক্রো সার্ভিসের মতো না, বাট আমরা উইদিন দ্য সলিউশন দ্য হেক্সাগোনাল আর্কিটেকচার আমরা পোর্টের থ্রুতে আমরা বলি যে কমিউনিকেট করতে হবে। এবং এটা যার কারণে এটার নাম আমরা বলি পোর্ট অ্যান্ড অ্যাডাপ্টার। এবং আমরা অ্যাডাপ্ট করতে পারি, ফর এক্সাম্পল আমার এটা দরকার না এটা দরকার, আমরা দুটো সার্ভিস মিলিয়ে একটা দরকার। সো হেক্সাগোনাল আর্কিটেকচারটা হচ্ছে অনেকটা আমার ইসের মতো, কী বলেন না, যে আমার কিছু কম্পোনেন্টে ভাগ করা থাকবে, খুবই লুজলি কাপল থাকবে এবং ইন্টারচেঞ্জেবল। তার মানে হচ্ছে আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো, এটার সাথে এটা মিক্স করতে পারবো, ম্যাচ করতে পারবো। সো এটা খুবই একটা ইসে আপনার কী বলেন না, যে ভালো একটা আর্কিটেকচার। এটা নিয়ে এখনও আমি পড়ালেখা করতেছি। সো এটা আহ, অনেক জায়গায় দেখবেন যে হেক্সাগোনাল আর্কিটেকচার নিয়ে এখন অনেক কাজ হচ্ছে। লারাভেলের রিসেন্টলি আমি একটা প্রেজেন্টেশন দেখছিলাম ইউটিউবে, আমার ভালো লাগছে দেখে যে আসলে এটা লারাভেল দিয়েও করা সম্ভব হেক্সাগোনাল আর্কিটেকচার। বাট এরকম অনেক কিছুই আমরা করতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে সবার শেষে অ্যাড করে, এটা হচ্ছে থ্যাঙ্কস গোস টু মাফিনার ভাই। সো মাফিনার ভাই রিকোয়েস্ট ছিল যে আপনি এত কিছু নিয়ে বলতেছেন, ডোমেন ড্রিভেন ডিজাইন নিয়ে না বললে এটা কেমন হয়। সো আমি যদি খুব একটা ডোমেন ড্রিভেন ডিজাইনের এক্সপার্ট না, তো নর্মালি যেটা হয় যে আমাদের যখন আমরা কোনো কাজ করি, আহ, আহ, আমরা একটা পার্টিকুলার ডোমেইনে কাজ করি। সো আপনি একটা ব্যাঙ্কিং সফটওয়্যার বানাচ্ছেন, সো ইটস এ ডোমেইন। এবং ব্যাঙ্কিং সফটওয়্যার যখন আমরা কাজ করতেছি, তখন আপনার খেয়াল রাখতে হচ্ছে ব্যাঙ্কিং সফটওয়্যার তো একটা বিশাল ডোমেইন। সো ব্যাংকিংয়ের ভিতরে আবার কী থাকতে পারে, আপনার লোন প্রোডাক্ট থাকতে পারে, আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতে পারে, চেকিং অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার বন্ড ফ্যাসিলিটিস থাকতে পারে বিজনেসের জন্য, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ফরেন এক্সচেঞ্জের যে ব্যাপারগুলো আছে, এরকম অনেক কিছু থাকে। এখন এত বড় সিস্টেম যখন আমরা ডিজাইন করতে যাব আর আর্কিটেক্ট করতে যাব, তখন কিন্তু আমরা খেই হারিয়ে ফেলার চান্স আছে যে ভাই কী করতে গেলাম, এটা তো আসলে হচ্ছে না। এবং যেটা হয় যে এখন অনেক ডেভেলপার হয় যখন সিস্টেম আস্তে আস্তে গ্রো করে, তখন মাথা তাদের ইস্যু করে, ক্র্যাক করা শুরু করে যে ভাই পারতেছি না, আগে যা করছেন সব ভুল আবার করেন। এটা কমন প্র্যাকটিস ডেভেলপারদের। এবং এটার প্রবলেমটা হচ্ছে যে আমরা আসলে সেপারেট করতে পারতেছিলাম না যে কীভাবে ডিজাইনটা করা উচিত। লাইক আমরা মাইক্রো সার্ভিস কীভাবে ডিজাইন করি, এটারও বিশাল লেকচার দেওয়া যায় যে হাউ টু সেগ্রিগেট মাইক্রো সার্ভিসেস, কীভাবে বুঝবো কোনটা কোথায় যাবে। ডোমেনের ক্ষেত্রে সেম। সো ডোমেন ড্রিভেন ডিজাইন যেটা এরিক ইভান্স তৈরি করছে। এবং মজার ব্যাপার ছিল যে কোথাও একজনের হ্যাঁ ইসে একটা আর্টিকেল পড়তেছিলাম যেখান থেকে আমি এই জিনিসটা নিচ্ছি, সেখানে বলা ছিল যে নো ওয়ান আন্ডারস্ট্যান্ডস ডোমেন ড্রিভেন ডিজাইন বেটার দ্যান এরিক ইভান্স। তার মানে হচ্ছে চান্স আছে যে আপনি যতই বুঝেন ডোমেন ড্রিভেন ডিজাইন, এরিক ইভান্স থেকে বেশি বুঝবেন না, কারণ ওই এটা বানাইছে, ও জানে এটা কেন বানাইছে। বাট আমরা যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমার একটা বড় ডোমেনকে আমরা কিছু সাব ডোমেনে ভাগ করব। এবং আমরা যেটা বলি এই সাব ডোমেনগুলোকে আমরা বলি ইসের ভাষায়, ডোমেন ড্রিভেন ডিজাইনের ভাষায়, যেটা হচ্ছে আমার বাউন্ডেড কনটেক্সট। তার মানে হচ্ছে আপনি যদি একটা ব্যাংকের কথা চিন্তা করেন, আপনার বাউন্ডেড কনটেক্সট হইতে পারে আপনার ইসে যেটা কী বলেন নাম, ক্রেডিট কনটেক্সট বা আপনার ক্রেডিট কার্ড কনটেক্সট যেটা আপনি দিচ্ছেন, কনজিউমার ফেসিং হতে পারে, আপনার বিজনেস ফেসিং হতে পারে। সো বিজনেস কনটেক্সট হতে পারে একটা, কনজিউমার কনটেক্সট হতে পারে একটা। সো আপনি সাব ডোমেনে ভাগ করবেন এক একটাকে। এবং নর্মালি যেটা হয় এই বাউন্ডেড কনটেক্সটে তাদের নিজস্ব মডেল থাকবে এবং তাদের নিজস্ব কোড থাকবে, মানে নিজস্ব একটা এরিয়া আর কি। এবং এইগুলোকে আমরা বলি বিল্ডিং ব্লক। সে প্রত্যেকটা কনটেক্সটে কিছু বিল্ডিং ব্লক থাকবে। যেমন ছবিতে যদি আমরা দেখি, আমাদের অপরচুনিটি আছে পাইপলাইন, টেরিটরি, সেলস পারসন, প্রোডাক্ট, কনজিউমার, দিজ আর আওয়ার বিল্ডিং ব্লক। এবং এইটার ভিতরে অনেক কিছু আছে। তো দুইটা কি আইটেম হচ্ছে আমার, একটা হচ্ছে আমার এনটিটি আর একটা হচ্ছে ভ্যালু অবজেক্ট। সো এনটিটি যেটা হয়, এনটিটি হচ্ছে আমার অবজেক্ট যেটা হচ্ছে ইউনিক আমার ওই ডোমেনের জন্য, ঠিক আছে। এবং নর্মালি যেটা হয় যে এটা আমরা অ্যাচিভ করি
মাল্টিপল প্রপার্টিস দিয়ে আইডেন্টিটি দিয়ে গিভেন এন্টিটি কীভাবে চেনা যায়। এখন এন্টিটি যদি আমরা বলি যে ধরেন একজন কাস্টমার আমার একটা এন্টিটি, প্রোডাক্ট আমার একটা এন্টিটি হতে পারে, এবং যেটা হয় যে এই এন্টিটিগুলো আমার ইউনিক ওই ডোমেনের জন্য, তার মানে হচ্ছে ওই পার্টিকুলার ডোমেনে আর একই নামে অথবা একই টাইপের এন্টিটি থাকবে না, ওই একটাই আমার এন্টিটি। তারপরে যেটা হয় ভ্যালু অবজেক্ট। সো ভ্যালু অবজেক্টের আমার কোনো আইডেন্টিটি থাকে না এন্টিটির মতো, কিন্তু তারা যেটা করতে পারে যে এখানে যেটা হয় যে ভ্যালু অবজেক্টের যেটা আমরা ভ্যালু অবজেক্টে ইউজ করি সেটা হচ্ছে ভ্যালু অবজেক্ট হচ্ছে আমার ইমিউটেবল, তার মানে হচ্ছে আমার যে ভ্যালু অবজেক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো না। এবং নর্মালি যেটা হয় যে আমার যদি একটা কনটেক্সটে আমার একটা ইসে আছে, এন্টিটি আছে, অথবা আমার একটা কনটেক্সটে আমার একটা ইসে আছে যেগুলো ভ্যালু অবজেক্টসগুলো আছে, সে আরেকটা ইসের সাথে যখন কাজ করবে, কনটেক্সটের সাথে যখন কাজ করবে, সেটার জন্য আমরা আসলে একটা ওয়েতে কাজ করি এবং আমরা এটা বলি অ্যাগ্রিগেটর রুট। তার মানে হচ্ছে একটা সার্টেন ওয়েতে সে কমিউনিকেট করতে পারে, সে চাইলেই তার ডোমেনের বাইরে যে কাউকে কিছু করতে পারবে না, এটা একটা সার্টেন রুলের ভিতরে যাবে। এবং নর্মালি পুরো ডোমেন ড্রিভেন ডিজাইনটা আসলে যদি আমি পিকচার দেখতে চাই, এটা হচ্ছে অ্যাকচুয়াল পিকচার। এখানে আমার অ্যাগ্রিগেটর আছে, আমার রিপোজিটরি আছে, আমার এন্টিটি আছে, ফ্যাক্টরি আছে। সো আমি হয়তো মাফিনার ভাইরে রিকোয়েস্ট করব যে ডোমেন ড্রিভেন ডিজাইন নিয়ে একটা আসলে সেশন নিতে আলাদাভাবে, কারণ এটা আসলে এত বড় টপিক, এটা আসলে ওই 5-6 মিনিট বললে এত ডিটেলসে বোঝানো যাবে না। সো জাস্ট একটা সামারাইজ যদি আইডিয়া দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিজনেস কনটেক্সটকে যখন ভাগ করবো, একটা বড় সলিউশনকে যখন ভাগ করব, আমরা ভাগ করবো এমনভাবে যে তার ডোমেইন অনুযায়ী। তার মানে হচ্ছে আমার সেলস যদি একটা ডোমেইন হয়, আমার যদি কাস্টমার সার্ভিস একটা ডোমেইন হয়, সাবডোমেইন, আমার যদি মার্কেটিং একটা ডোমেইন হয়, আমার অ্যাকাউন্টিং যদি আমার একটা ডোমেইন হয়, সো একটা ইআরপির কথা চিন্তা করি, প্রত্যেকটা আমার কিন্তু আলাদা ডোমেইন আমার। সো আমি সাবডোমেইনগুলো এভাবে আলাদা আলাদা ভাগ করে ডিজাইন করবো। এবং এটার সুবিধা যেটা হচ্ছে যে আমার ওই বাউন্ডেড কনটেক্সটের ভিতরে আমার যা থাকবে এটা হচ্ছে আমার। সো ফর এক্সাম্পল অ্যাকাউন্টিং রিলেটেড যা সব আমার অ্যাকাউন্টিং সাবডোমেইনে, আমার ফিনান্স রিলেটেড যা আমার সব ফিনান্স কনটেক্সটে। এই জিনিসগুলো তখন আমাদের ভাগ করতে, সেগ্রিগেট করতে হেল্প করে। সো লং বোরিং ডিসকাশন শেষ। এখন কথা হচ্ছে যে এইটা তো গেল, আমি কি কিছু বাদ দিয়ে গেলাম? আরও অনেক আছে, ট্রাস্ট মি, ঠিক আছে? এত প্যাটার্ন আছে যে আসলে এটা শেষ করা যাবে না, অনেক প্যাটার্ন। এবং যেটা বললাম যে প্যাটার্ন কেন আসে, ধরেন আমি একটা পার্টিকুলার প্রবলেমে ফেস করলাম, আমি এটা কীভাবে সলিউশন করছি তার উপর বেস করে কিন্তু আমি প্যাটার্নটা তৈরি করি। সো এরকম অনেক প্যাটার্ন পাবেন আপনারা। প্যাটার্নের উপর বই আছে এবং কয়েকশো পেজের বই আছে, 400-500 পেজের বইও আছে, এবং প্যাটার্নের কোনো ফিক্সড প্যাটার্ন নেই। সো আপনার জন্য কোনটা কাজ করবে, যেটা বারবার বলছিলাম যে বেসড অন আপনার প্রবলেম, বেসড অন আপনার কারেন্ট কেপেবিলিটিস, আপনি আসলে এটা করতে পারবেন কিনা। অনেক সময় আমরা জানি এই প্যাটার্নটা আমার জন্য বেস্ট, আমি এটাই অ্যাপ্লাই করবো, সে মাইক্রো সার্ভিস, কিন্তু আপনার গিভেন সিচুয়েশন, আপনি হয়তো লাইক আমাদের লেগাসি সিস্টেম আছে অনেক প্রচুর, আপনি চাইলে একটা লেগাসি সিস্টেমটা ধুম করে মাইক্রো সার্ভিসে কনভার্ট করতে পারবেন না। নইলে এটা অনেক আগে ইউএসের সব বড় বড় এন্টারপ্রাইজ সলিউশনগুলো লেগাসি থেকে চলে আসতো মাইক্রো সার্ভিসে। ইটস নট দ্যাট ইজি। এবং যদিও আমার লেগাসি সিস্টেম মেনটেন করতে অনেক টাকা বেশি খরচ হচ্ছে, মেনটেন্যান্স কস্ট, বাট স্টিল তারা কিন্তু এটা রান করতেছে। সো এটা একটা বড় একটা প্রবলেম। সো প্যাটার্ন প্রচুর আসে, প্রত্যেক দিন একটা নতুন প্রবলেমে আপনি পড়বেন। হয়তো জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের মতো এত তাড়াতাড়ি আসে না, বাট প্যাটার্ন অনেক আছে, আপনারা চাইলে অনেক কিছু দেখতে পারেন। আর যেটা হচ্ছে যে আপনি চাইলে নিজের একটা তৈরিও করে নিতে পারেন। সো ইউ আর মানে মোর দ্যান ওয়েলকাম টু ক্রিয়েট ইউর ওন প্যাটার্ন। সো আপনি যদি ভালো আর্কিটেক্ট হন, আপনার যদি মনে হয় এই পার্টিকুলার প্রবলেমটা আমি এইভাবে করবো, বা আমি এইভাবে করলে আমার কাছে মনে হয় এটা বেস্ট, আপনি আপনার নিজের প্যাটার্ন তৈরি করতে পারেন। সো খেয়াল রাখতে হবে যে আমরা যখন প্যাটার্নগুলো নিয়ে পড়ছি, কোনটা রাইট কোনটা রং সেটা আমরা ডিসকাস না করি, কারণ এটা হচ্ছে সিচুয়েশনাল বা আমার বেসড অন দ্য প্রবলেম। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের সেটা কী বলার নাম, হাউ টু মেজার দ্য সাস্টেনেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি। তো আমরা প্যাটার্নে যেটা অলওয়েজ খেয়াল করলাম যে আমরা একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতেছি, বাট আরেকটা জিনিস যেটা আমার চলে আসে সেটা হচ্ছে আমার কোয়ালিটি, অথবা আমরা বলি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট একটা আর্কিটেকচারের। এবং সেখানে আমার যেটা চলে আসে সেটা হচ্ছে স্কেলেবিলিটি এবং সাস্টেনেবিলিটি, যে আমার এই যে আর্কিটেকচারটা আমরা তৈরি করলাম, এটা কি আসলে সাস্টেন করবে, এটা কি ভাঙা পড়বে না তো, অথবা এটা কি স্কেল করা সম্ভব। লাইক আমার এখন একটা আছে এই আর্কিটেকচার দিয়ে, আমি এখন চাচ্ছি যে সেম আর্কিটেকচার মডেলে আমি এটাকে ফলো করে আমি এটাকে স্কেল করবো। সে একটা সার্ভিস আছে, আমার এখন 10টা সার্ভিস হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব কি না, এটা আমার চলে আসে।
সো আমরা যে কোশ্চেনটা আস করি যেটা হচ্ছে যে মাফিনার ভাই একটা মজার কথা বলে যে সব কিছু ওয়েব স্কেল কিনা, ইজি টু ওয়েব স্কেল, এটা হচ্ছে মাফিনার ভাইয়ের সবচেয়ে পপুলার একটা ডায়লগ। এবং যদি ওয়েব স্কেল না হয় তাহলে সে আসলে এটা ইউজ করবে না, এটা হচ্ছে তার টেন্ডেন্সি। সো আমি যে কোশ্চেনটা আস করি যে আমার আর্কিটেকচার কি আসলে ওয়েব স্কেল অথবা স্কেলেবল, এটা খেয়াল রাখতে হবে। কারণ হয়তো আমরা যেটা করি শুরুর দিকে, এটা আমি অনেককেই করতে দেখছি যে আমরা শুরুতে বেস্ট আর্কিটেকচার নিয়ে পড়ে থাকি যে আমার আর্কিটেকচার হবে ওয়ার্ল্ড ক্লাস, এত কমপ্লেক্স যে এটা 10 মিলিয়ন ইউজার হ্যান্ডেল করতে পারবে উইদাউট এনি প্রবলেম, মিলিয়ন্স অফ ট্রানজ্যাকশন পার মিনিট করতে পারবে। এখন মজার কথা হচ্ছে যখন আপনি এই ধরনের আর্কিটেকচার প্ল্যান করবেন, ভেরি গুড, আই রিয়েলি লাইক ইট, বাট প্রবলেম হচ্ছে যে আমার কাছে মনে হয় এটা প্রিম্যাচিওর। কারণটা হচ্ছে আপনার টার্গেট কী, আপনি ইসের জন্য কত দিনের জন্য আর্কিটেকচারটা করছেন, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য। সো আপনি চিন্তা করলেন যে আমি 1 বছরের জন্য আগে রান করবো, আমি একটা এমভিপি প্রোডাক্ট বানাচ্ছি বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। সো আমি যদি এখন চিন্তা করি আমি 5 বছর পর কোথায় আমার সফটওয়্যারকে দেখতে চাই, তার উপর বেস করে আমি আর্কিটেকচারটা দাঁড় করাবো, তাহলে হয়তো আপনি একটু বেশি অ্যাডভান্স চিন্তা করে ফেলতেছেন। আপনার যদি ইউজার হয় প্রথম ইয়ারে 50,000, আপনি হয়তো ম্যাক্সিমাম 1 লাখ অথবা 2 লাখ ইউজার কথা চিন্তা করে আপনি আর্কিটেকচারটা তৈরি করতে পারেন। বাট আপনার যদি 5 বছরের প্রজেকশন হয় সে আপনার 10 লাখ ইউজার বা সে আপনার 50 লাখ ইউজার, ওইটার কথা চিন্তা করে যদি আপনি আজকে ডিজাইন করেন আপনার বা প্রিপেয়ার করেন আপনার আর্কিটেকচার, হয়তো বা আপনি একটু বেশি কাজ করে ফেলতেছেন। আমি বলছি না ভুল করতেছেন, বাট আপনি বেশি কাজ করে ফেলতেছেন। সো এবং যেটা আমাদের দেশে হয়, আমাদের দেশে যেটা হয় আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা হয়, স্কেলেবিলিটি একটা বড় ইস্যু। কারণ আমরা যখন সফটওয়্যার তৈরি করি, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার যখন আমি নর্থ সাউথ থেকে পাশ করি 2003-এ, আমাদের একটা কমন প্রবলেম ছিল আমাদের অ্যাডভাইজিং। সো আমি যখন পাশ করি তখন আমাকে রিকোয়েস্ট করা হলো অ্যাডভাইজিং সফটওয়্যারটা বানানোর জন্য। সো আমি বানালাম ওয়েব বেস্ট, ইট ওয়াজ ওকে। আমি ম্যানেজমেন্ট পার্টে না যাই, যে অনেক প্রবলেম ছিল ডিউ টু দ্য ম্যানেজমেন্ট, সফটওয়্যার স্কেলে কোনো সমস্যা ছিল না। তারপরে যখন 4 বছর পর ইউনিভার্সিটি আমাকে আবার ফোন দিল, এবার ফোন দিচ্ছে তারা অন্য কারণে, সেটা ছিল যে আরেকটা কোম্পানিকে তারা সফটওয়্যারটা এটা তৈরি করে এসছে, বাট তারা এটা স্কেল করতে পারতেছে না। সো যখনই তারা এটা ডেপ্লয় করে, অ্যাডভাইজিং যখন শুরু হয়, সফটওয়্যার ক্র্যাশ করে। সো আমি যখন কোম্পানির ইউনিভার্সিটি থেকে আমাকে ডাকছে যে মিজান তুমি তো এটা আগের বার তৈরি করছো, তুমি তো অনেক কিছু জানো, সো ওয়াই নট ইউ টক উইথ দেম, আমি ওদের সাথে একটু কথা বলে দেখো তো কেন হচ্ছে এটা। সো ওদের সাথে আমি বসলাম, বললাম যে আপনাদের প্রবলেমটা কি হচ্ছে আমাকে একটু বুঝাবেন। বলছে না না, আমাদের সফটওয়্যারের কোনো প্রবলেম না, সফটওয়্যার আপনাদের প্রবলেম হচ্ছে আপনাদের নেটওয়ার্কে। আমি বললাম নেটওয়ার্কে কী প্রবলেম? বলছে সে লোড নিতে পারতেছে না। আমি বললাম আপনি কী করেছেন সফটওয়্যারটা লোড নেওয়ার জন্য, যে আপনার সিস্টেমের ক্যাপাসিটি কি, আপনার লোড ব্যালেন্সার কয়টা ইউজ করছেন, কীভাবে করছেন আমাকে একটু জানাবেন, আর্কিটেকচার ডায়াগ্রামটা দেখতে পারি। তারা বলে না এটা আমাদের তো এমনি এটা লোড নেয়। আমরা এমনি কীভাবে লোড নেয়, এবং এটা একটা ভালো সফটওয়্যার কোম্পানি, এমন না যে কোনো মানে উল্টাপাল্টা সফটওয়্যার কোম্পানি, ভালো সফটওয়্যার কোম্পানি, কিন্তু নর্থ সাউথের মতো ইউনিভার্সিটি একটা তৈরি করছে, তারা আমার অ্যান্সার দিতে পারেনি। এবং তাদের কোনো আইডিয়াই নেই যে স্কেলেবিলিটি তাদের একটা পার্ট, তাদের আর্কিটেকচারের একটা পার্ট। এবং আলটিমেটলি যেটা হয় যে আমি পরে আবার নতুন করে এটা করি, তো সেটা আবার আরেক স্টাডি। তো নর্মালি যেটা হয় যে আমাদের দেশে এই প্রবলেমগুলো চলে আসে, আমরা প্রবলেম সলভ করতে পারি যে আমি ফিচার লাগবে, আমার এখানে এটা করতে হবে, ওটা করতে হবে, আমরা করে ফেললাম, বাট এটা আসলে স্কেলেবল কিনা, সাস্টেইন করতে পারবে কিনা, সেটা আমরা করতে পারি না। এবং যার কারণে আমরা এটা দেখি যে আমাদের এসএসসি এইচএসসি রেজাল্ট দেওয়ার সময় সার্ভার ডাউন হয়ে যায়। অ্যাডমিশন সিস্টেমের জন্য যখন আমরা যাই, কলেজ অ্যাডমিশন অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন, তখন আমাদের সার্ভার ডাউন হয়ে যায়। এমন না যে গুগলও ডাউন হয় না অথবা ফেসবুক ডাউন হয় না, হয়, বাট কথা হচ্ছে এইরকম না। এখন ধরেন কোনো কারণে একটা বড় নিউজ আসলো যেটা আসলে শকিং সবার জন্য, টুইটার ডাউন হইতে সময় লাগবে না, কারণ সবাই একটা অপটিমাইজেশন লেভেলে চিন্তা করে স্কেলেবল। সে ফর এক্সাম্পল টুইটারের অ্যাড পার মিনিট ইউজার হচ্ছে সে 100 মিলিয়ন, সো টুইটার ডেফিনেটলি 2 বিলিয়ন অথবা 3 বিলিয়ন ইউজার পার মিনিটের হিসাবে কিন্তু স্কেল করবে না। সে হয়তো করতে পারে ম্যাক্সিমাম 100 মিলিয়ন আছে পার মিনিট ইউজার অ্যাক্টিভ, সেটার জন্য হয়তো করলো 200 মিলিয়ন ম্যাক্সিমাম, ডাবল অথবা ট্রিপল 300 মিলিয়ন। বাট কোনো কারণে যদি আমার এত বার্স্ট হয় ইউজার যে আমি 3 বিলিয়ন ইউজার অ্যাট এ টাইম টুইটারে, ডেফিনেটলি টুইটার উইল ক্র্যাশ। এটা কোনোভাবে স্কেল করা সম্ভব না, কারণ আমাদের যদি ওই কনসেপ্টটা থাকে যে ক্লাউডে দেওয়া মানে হচ্ছে আনলিমিটেড স্কেলেবিলিটি, ইটস ভুল, এটা আসলে আমাদের জন্য ভুল কনসেপ্ট। তো নর্মালি যখন আপনারা এই কাজটা করবেন স্কেলেবলের জন্য, আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার যে আর্কিটেকচার এটা সাস্টেন করতে পারবে কিনা, তার মানে হচ্ছে আপনি যখন চেঞ্জ করছেন, গ্রো করছেন, এটা আপনি ধরে রাখতে পারবেন কিনা। তারপরে যেটা হচ্ছে স্কেল করতে পারবেন কিনা। এবং সবসময় আমি একটা কথা বলি, এটা অপটিমাইজেশনের ক্ষেত্রেও বলি, স্কেলেবিলিটি বা আর্কিটেকচারের ক্ষেত্রেও করি,
আপনারা কখনো প্রিম্যাচিউর অপটিমাইজেশনে যাবেন না, অথবা প্রথম ধাক্কাতেই আমি বেস্ট আর্কিটেকচার তৈরি করে ফেলবো, এই বিশ্বাসটা না করাই ভালো। কারণ আর্কিটেকচার জিনিসটা এমন কমপ্লেক্স একটা জিনিস যে আহ, খুব মানে কোনো আর্কিটেক্ট এটা বলতে পারে না যে আমার আর্কিটেকচার বেস্ট। হ্যাঁ, বলতে পারে যে গিভেন সিচুয়েশনে গিভেন কনটেক্সটে ইট ওয়ার্কস বেটার, বাট তোমারটা খারাপ আমারটা ভালো এই ধরনের কম্প্যারিজন কখনো করা সম্ভব না, কারণ সিচুয়েশন হচ্ছে আমার ডিফারেন্ট। এবং আপনার যেটা খেয়াল রাখতে হবে যে আপনার সাস্টেনেবলের ক্ষেত্রে যে আপনার আপ টাইম করা সার্ভিসের কতটুক সার্ভিস অ্যাভেলেবিলিটি আছে, আপনার সার্ভিস কি বেশি ফেল করে কিনা, লাইক আপনি একটা ডেপ্লয় করতে গেলেন সার্ভিস ডাউন হয়ে গেল, আপনার একটা ছোট আর্কিটেকচারাল চেঞ্জ করতে গেলেন আপনার দেখা গেলো পুরো সিস্টেম ধরে বসে গেছে, এগুলো সাস্টেনেবল না। এবং এটা খেয়াল রাখতে হবে। এবং এটা কীভাবে আপনি করবেন, যে মেজার করবেন, সিম্পল, এটা হচ্ছে যে আপনার সার্ভিস কতটুকু আপ থাকে, ডেপ্লয়মেন্টের সময় আপনার কোনো ভেঙে যাচ্ছে কি না, আপনি কত ইজিলি স্কেল করতে পারছেন, আপ স্কেল অথবা ডাউন স্কেল। আর নর্মালি যেটা হয় যে আমরা যেভাবে সফটওয়্যারের এই সাস্টেনেবিলিটি এবং স্কেলেবিলিটি মেজার করি তার ভিতরে কতগুলো জিনিস আমরা খেয়াল রাখি, সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। 99.99% আপনাকে যে যতটুকু আপ টাইম দিবে বছরে 99.999999% কিন্তু তার থেকে বেশি দিবে। কিন্তু আপনি কখনো এইটা ক্লেম করতে পারবেন না 100% আপ টাইম, এটা গুগলও ক্লেম করে না, ঠিক আছে। এবং প্রত্যেকটা আর্কিটেকচারেই এই জিনিসটা তাদের একটা ইসে বলা থাকে, অ্যাগ্রিমেন্ট করাই থাকে যে আমার আপ টাইম হবে এইটা। সো কখনোই 100% আপ টাইম গ্যারান্টির কিছু দিতে পারে না, কারণ আপনার হয়তো আপগ্রেডের জন্য সার্ভিস 2 মিনিটের জন্য ডাউন। সো এই 2 মিনিট যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে ডেফিনেটলি এটা 100% না। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আপনার সার্ভিস কতটুকু অ্যাভেলেবল। ইন্টিগ্রিটি, যেটা হচ্ছে আমাদের কতটুক আমরা করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি, যে আমার যদি কোনো ইস্যু হয়, সিস্টেমে যদি চেঞ্জ আসে আরেকটার সাথে কীভাবে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। মেনটেনেবিলিটি, কত ইজিলি মেনটেন করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে রিলায়েবিলিটি, যে আমার সার্ভিস রিলায়েবল কিনা। ধরেন আপনার ক্যালকুলেশন সার্ভিস আছে, আপনি 1 আর 2 দিলেন, 3 দেখাচ্ছে, আবার যখন বেশি ইউজার হয়ে যায় আপনি দিলেন কত 5 আর 6, সে দেখাচ্ছে 1, তাহলে বিপদ। সো রিলায়েবিলিটি খুব ইম্পর্ট্যান্ট, যে আপনার সার্ভিসগুলো রিলায়েবল কিনা। আর হচ্ছে সেফটি, যে আপনার সার্ভিসগুলো কোনো ধরনের ব্যাড সিচুয়েশন যদি আসে, সে ধরেন ক্র্যাশ করলো অথবা সার্ভার হ্যাকড হইলো, এই যে রিকভারি প্রসেসটা আমার কতটুকু সেফ, আমি কতটুকু ইউজুয়ালি এই কনসিকুয়েন্সগুলো থেকে করতে পারবো, বের হয়ে আসতে পারবো, সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। আর নর্মালি যেটা হয় খেয়াল রাখতে হবে, যদি আমি স্কেলিং করতে চাই অথবা সাস্টেইন করতে চাই আমার আর্কিটেকচার, আমাদের 6টা রুল আমরা বলি। সেটা হচ্ছে যে স্কেলেবিলিটি ফ্রি না, তার মানে হচ্ছে আপনার স্কেলেবিলিটির জন্য আপনার কস্ট একটা ইনভলভ থাকে, এবং এটা ভালোই। আর যেটা হয় যে আপনি যদি স্কেল করতেই চান, আপনার আগে যেটা চিন্তা করা উচিত, যেটা আমরা বলি অপটিমাইজেশন, এটা আমরা অনেকে করি না। আমরা কি করি, আমার এখন যেহেতু ক্লাউড আছে, কোম্পানির টাকা, আমার সিস্টেম যেটা হয় যে ইসের মতো, যে আমার আরেকটা ইসে লাগবে, ইনস্ট্যান্স লাগবে, একটা লোড ব্যালেন্সার বসাই দিয়ে আমরা ইনস্ট্যান্স চালু করে দিলাম। বাট আমার যদি এটা হইতো, ফর এক্সাম্পল এটা যদি 20 বছর আগের ঘটনা বলি আমরা, তখন আসলে আমরা ওই লোড ব্যালেন্সার কনসেপ্টের সাথে এতটা মানে ইজিলি পরিচিত ছিলাম না, যে আমরা চাইলে লোড ব্যালেন্সার একটা বসাই দিলাম, ইম্পসিবল। তখন আমরা যেটা চিন্তা করতাম যে হাউ টু অপটিমাইজ, যে আমি যে করতেছি কাজটা এটা কীভাবে অপটিমাইজ করা যায়। এবং ওইটাই হচ্ছে আমার একটা বড় কোয়েশ্চেন, যে আমার সিস্টেমে একটা বটলনেক আছে সামহার, যেটা আমাকে আমার ফিক্স করতে হবে। আর নর্মালি যেটা হচ্ছে যে যে আমার সার্ভিস যদি খুব স্লো হয়, যে ধরেন স্লো সার্ভিস, এটা আমার ফেল সার্ভিসের থেকে খারাপ। কারণ ফেল সার্ভিস তো সার্ভিস নাই, কিন্তু স্লো সার্ভিস যেটা হচ্ছে কাস্টমার বিরক্ত হবে। অ্যাটলিস্ট ফেল সার্ভিসে আপনার দেখতে পারবেন যে একটা সার্ভিস কোনো কারণে অ্যাভেলেবেল না বা ডাউন আছে, সার্ভিস ফাইন। কিন্তু স্লো সার্ভিস লাইক আপনি ক্লিক করে বসে আছেন অথবা একটা আপডেটের জন্য বসে আছেন 10 মিনিট 20 মিনিট, এটা খুবই বাজে জিনিস। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে আপনার স্কেলেবিলিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে সবই স্কেল করা খুব সোজা, ডেটা টিয়ারটা স্কেল করা একটু কঠিন। এটা এমন বলেন ইম্পসিবল, বাট ডেটা টিয়ারটা আমাদের লাইক ডেটাবেস অথবা ডেটা রিলেটেড যেসব আমার কম্পোনেন্টগুলো আছে, এগুলো স্কেল করা একটু ডিফিকাল্ট। সো এবং ওগুলা কষ্ট আমার বেশি পড়ে। তারপরে যেটা হচ্ছে যে ক্যাশ ইউজ করা, ক্যাশ 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 যতটুকু সম্ভব। আমার আমার যে আর্কিটেকচারের প্রথম আলোর একটা এক্সাম্পল দিলাম, যে প্রথম আলো 100টা নিউজ পাবলিশ করে দিনে, বাট তার মানে রিডিং হয় হয়তো সে 10 লাখ। তো আমি 10 লাখ বার কি ডাটাবেস থেকে পড়বো বারবার নিউজ, নিউজ হয়তো আমার চেঞ্জ হচ্ছে না। তার মানে হচ্ছে আমি যখনই এটা সেভ করবো, আমি এমন একটা ক্যাশিং মেকানিজম রাখবো যে
আমার নিউজটা যখন কোনো এডিটার এটা পাবলিশ করছে, এটা ক্যাশড হয়ে আমার কোনো এক জায়গায় থাকবে, এবং যখনই আমি নিউজটা নিতে যাব আমি ক্যাশ থেকেই দেখাবো, আমি আর ডেটাবেজে এটাকে ইসে দিব না, কি বলার নাম, লোডটা দিব না। আনফর্চুনেটলি আমার মনে হয় না তারা এটা করে, কারণ অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম কানেকশন এরর যেটা আমরা পাই যখন আমাদের ইসে হয়, তখন দেখা গেলো যে ডাটাবেস থেকে এটা আউট হয়ে যায়, যে ডাটাবেজের এত কানেকশন হ্যান্ডেল করতে পারে না। সো এই ধরনের জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মনিটরিং। আপনার স্কেলেবল সিস্টেম তখনই আপনি করতে পারবেন যখন আপনি এটাকে কমপ্লিটলি মনিটরে রাখবেন। সো মনিটরিং ইজ এ ফান্ডামেন্টাল থিং, এটা আপনার খেয়াল রাখতে হবে। আর নর্মালি যেটা হবে, আমরা যেটা বলি যে দুই ধরনের স্কেলিং আছে, সেটা হচ্ছে আমার হরাইজন্টাল স্কেলিং অ্যান্ড ভার্টিক্যাল স্কেলিং। সো ভার্টিক্যাল স্কেলিং আমরা যেটা বলি যে আমরা চাইলে র্যাম বাড়াইতে পারলাম, ঠিক আছে, ইজিলি আমার র্যাম বাড়াই দিলাম, আমার হার্ড ডিস্ক বাড়াই দিলাম, সেটা হচ্ছে আমরা বলি ভার্টিক্যাল স্কেলিং। হরাইজন্টাল স্কেলিং যেটা হচ্ছে আমার মেশিন বাড়ানো, সে আমার এখন 2টা সার্ভার আছে, আমি এখন 10টা সার্ভার করে দিলাম একই টাইপের। সো এটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং। হরাইজন্টাল স্কেলিংটা আমাদের জন্য আসলে, হ্যাঁ, এখন আমরা যেহেতু ক্লাউডে মুভ করছি আমরা দুইটাই করতে পারি, বাট ডিসিশন নিতে হবে আমাদের কোনটা, যে আমরা হরাইজন্টাল স্কেল করা আমাদের জন্য হয়তো বেটার। একটা লোড ব্যালেন্সার বসাই দিলাম, আমার হরাইজন্টালি